আমার আজকে কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে এটা শুরু থেকে তো স্টার্ট হয়েছে, একটু দাঁড়াও। আচ্ছা, চলো। তো আমরা লাস্ট ক্লাসে কি এটা পিরিয়ডিক টেবিলটা কেমনে বানাতে হয় আমরা সেটা শর্টকাটটা দেখেছিলাম। যারা আজকে ক্লাসে নতুন আছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগের ক্লাসের রেকর্ডিং করা আছে, ঠিক আছে? আমি রেকর্ডিংটা আপলোড করে তোমাদের সময় মতো ভিডিওটার লিংকটা দিয়ে দিব হৃদয় ভাইয়ের কাছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা ওইখানে যেটা শিখেছিলাম ওইটার হ্যাঁ ভাইয়া, পরে এই জিনিসটার এটা একটা হচ্ছে যে এই যে ভুলটা প্রথমে যে সালটা প্রথমে সালে ওই যে সালের যে একটা ইয়ে দিছিল না, মানে ওই হিস্ট্রি অফ দ্য পিরিয়ডিক টেবল, ওইখানে মানে ত্রয়ী সূত্র না কি যেন সূত্র, ওইখানে একটা সিরিয়ালে ওইখানে সালটা মনে হয় আমার হিসেবে ভুল। আর ও সালটা একটু মানে দেখেন ভাই। ওটা আচ্ছা টাইপিং মিস্টেক। আরেকজনও আমাকে বলছিল, আমি তখন বলছি যে এটা টাইপ করতে ভুল হয়ে গেছে। ও আচ্ছা, আমি একটু দেখছি তো। সেটা হচ্ছে ডোবের আয়না যে পর্যায় সারণীর ত্রয়ী সূত্র প্রদান করেছে সেটা 1829 সালে ছিল, কিন্তু সেটা আপনার স্লাইডে ছিল হ্যাঁ, 1800। 1892 হয়ে গেছে। তাহলে কত হবে বলে দাও তো? 29 না? 29 হবে, ঠিক? উল্টা হয়ে গেছে আর কি। এই এখন ঠিক আছে তো, না? চেক করে ফেলি। আচ্ছা, তাহলে এই জিনিসটার তোমরা সবাই একটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ভালোই পিরিয়ডিক টেবিল। আমাদের বইয়েরটাও সুন্দর আছে, তো এটা তার একটু ভালো করে বোঝা যায় জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলা হচ্ছে আর কি তোমার এই যে নিউ ডেজিগনেশন আর অরিজিনাল ডেজিগনেশন। এই যে এগুলা দেখলে কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে এখন বর্তমানে এগুলাকে এমনি গ্রুপ বলা হয়, গ্রুপ নাম্বার 1 2 3 4 5 6 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আগে এগুলাকে এরকম এ দিয়ে লেখা হতো, ঠিক আছে? 1A 2A, তারপরে এগুলাকে বি দিয়ে লেখা হতো, আবার এই উপরের গুলাকে এ দিয়ে লেখা হতো। এই, আচ্ছা, তো এইখানে কিন্তু এক একটা কিন্তু এক এক কালার, ঠিক আছে? প্রত্যেকটা কালার কিন্তু এক একটা জিনিস বোঝাচ্ছে। এটা আমরা আরো যখন প্রপার্টি গুলো শিখবো সুন্দর করে, পিরিয়ডিক টেবিল প্রত্যেক পিরিয়ড ওয়াইজ আমরা প্রপার্টি গুলো শিখবো আস্তে আস্তে, তখন আমরা দেখতে পাবো যে এক কোনো কিছুকে আমরা অ্যালকালাই মেটাল বলছি বা অ্যালকালাইন মেটাল বলছি। ওটার বাংলা টার্ম গুলো আমরা শিখে ফেলবো, সমস্যা নাই। আচ্ছা, তো এটা যে কারণে দেখাচ্ছে, এটা কি সবাই ছবি তুলেছো? এটা একটা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, সবাই তুলেছো আশা করি। তাহলে এখানে আমরা যে গতকাল এটা লিখেছিলাম না, গতকাল যে পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিলাম ওইটার পরে তোমার খাতার মধ্যে এই জিনিসটা লিখে রাখতে পারো। ল্যান্থেনাইড সিরিজ, ল্যান্থেনাইড সিরিজ এই জিনিসটা লেখো, তারপর একটা ডট ডট দিয়ে পাশে লিখে রাখতে পারো ওইটার প্রথম এলিমেন্টের নামটা কি, ল্যান্থি ল্যান্থানাম, ঠিক আছে? অথবা এলে। তো ওইটারই কত, 57। আর ওটার শেষের এলিমেন্টের নামটা কি, লুটেশিয়াম, ঠিক আছে? তো লিউটেশিয়াম কত, Lu 71। আচ্ছা, তো এই মাঝে মাঝে এমসিকিউতে প্রশ্ন আসে যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজে কয়টা কয়টা করে আর কি এলিমেন্ট থাকে, ঠিক আছে? তো এখানে কয়টা থাকে, ইন টোটাল 15টা থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি ভুল করছিলাম, আমরা আর কি আমার ব্যাচে যারা ছিলাম আমরা পরীক্ষার সময় আর কি 14টা লিখেছিলাম, ঠিক আছে? গুনে গুনে 14টা হয়ে গিয়েছিল, কিন্তু আসলে এটা 15টা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাক্টিনাইড সিরিজের ক্ষেত্রেও ওইটার প্রথম যে এলিমেন্টটার নাম ওইটার নাম হচ্ছে কি, অ্যাক্টিনিয়াম, ঠিক আছে? এসি। ওইটার হচ্ছে 89, এটা লিখে রাখো, অ্যাক্টিনিয়াম সিরিজে ডট ডট লিখে ছোট করে নোট লিখে রাখো, শর্ট নোট। আর ওটার লাস্ট এলিমেন্টটার নাম হচ্ছে কি, লরেন্সিয়াম, যেটার হচ্ছে কি 103। আর এটারও কয়টা, 15টা এলিমেন্ট আছে অ্যাক্টিনিয়াম সিরিজে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের পিরিয়ডিক টেবিল। তাহলে এখন চলো আমরা ত্রয়ী সূত্রটা শিখি, ঠিক আছে? তো ত্রয়ী সূত্র কে দিয়েছিলেন বলতো? ত্রয়ী সূত্র দিয়েছিলেন আমাদের ডবার্নিয়ার, ঠিক আছে? তো ডবার্নিয়ার ত্রয়ী সূত্রটা আসলে কিভাবে করেছিলেন, তো তিনি প্রথমে 1829-এ এটাই করেছিলেন, ঠিক আছে? এই যে আমি আমার নোটে এখন দেখলাম, আমার নোটের মধ্যেও 1829 লেখা আছে, ওটা টাইপিং মিস্টেকই ছিল আর কি। আচ্ছা, তো তিনি কিছু ট্রায়াড দিয়েছিলেন, মানে তিনটা এলিমেন্ট মিলে একটা মানে গ্রুপ টাইপ বানিয়েছিলেন, যে এই তিনটা মিলে একটা গ্রুপ, তারপরে পরে আরেকটা মিলে, এরকম তিনটা। ইন টোটাল তিনি তিনটা ট্রায়াড বানিয়েছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ট্রায়াড, এগুলো তোমরা একটু লিখে ফেলো, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট।
আর কি তোমাকে যদি 2 মার্কসের জন্য বলে যে ত্রয়ী সূত্র লেখো, ডবার্নিয়ার সায়েন্টিস্ট যে ত্রয়ী সূত্রের ব্যাপারে বলেছিলেন ওটা আসলে তিনি কি বুঝিয়েছেন, তখন আর কি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের লিখতে হবে। আমি সবসময় যে সেকেন্ড ট্রায়াডটা লিখতাম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এটা একটু বেশি ইজিয়ার, এগুলা একটু মনে রাখতে ঝামেলা হয় কারণ এগুলার ম্যাথ নাম্বার গুলো এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রায়াড গুলো আসলে তিনি কেমনে কি বের করলেন? তো ডবার্নিয়ার বলেছিলেন তিনি এরকম 3টা এলিমেন্টের গ্রুপ করেছিলেন, ঠিক আছে। তিনি এরকম 3টা এলিমেন্টের গ্রুপ করার পর দেখলেন যে এই প্রথম যে এলিমেন্টটা বা মৌলটা আছে ক্লোরিন, আবার এই শেষের যে মৌলটা আছে, ঠিক আছে, এই দুইটার যদি তুমি এরকম অ্যাটমিক ম্যাস বা আণবিক ভরটা যোগ করো, ঠিক আছে, এই দুইটা যদি যোগ করো, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো মানে অ্যাভারেজ করো, ঠিক আছে, আমরা অ্যাভারেজ তো নিশ্চয়ই শিখেছি ম্যাথমেটিক্সে। অ্যাভারেজ যদি করো তোমরা, তখন তোমরা এই যে মাঝখানের এটার মানে ব্রোমিনের এটার কাছাকাছি পাবো, ঠিক আছে। তোমরা এখন ঝটফট চাইলে ক্যালকুলেটরে করেও দেখতে পারো, ঠিক আছে, ক্যালকুলেটরে করলেও এটাই পাবা, ঠিক আছে। সেকেন্ড ট্রাইডের ক্ষেত্রেও কি, এই যে এটা আমরা শর্টকাটে মুখে মুখে করতে পারি, দেখো সেকেন্ড ট্রাইডটা হচ্ছে কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, লিনাকে, ঠিক আছে। তো লিনাকের এখানে কি হচ্ছে, প্রথম যে এলিমেন্টটা বা মৌলটা এটারই কত 7, ঠিক আছে। আবার এই শেষের যে মৌলটা এটার আণবিক ভর কত 39, ঠিক আছে। তো 7 + 39 কত পাই আমরা 46, ঠিক আছে। 46 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মাঝখানের এটা মানে সোডিয়ামের আণবিক ভরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এটা কি, এটা তৃতীয় ট্রায়াড। তৃতীয় ট্রায়াড কি ক্যালসিয়াম স্ট্রন্টিয়াম ব্যারিয়াম। এই যে 40 আর এটা যদি তুমি প্লাস করো, প্লাস করার পর কত পাবা 177 পাবো মনে হয়, ঠিক আছে। তো 177 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা 88.5 পাবা, ঠিক আছে। তো তিনি বলেছিলেন একদম এক্স্যাক্টলি আসবে না বাট কাছাকাছি আসে। তো ডবার্নিয়ারের এটাই যদি বাংলায় লিখতে চাও তোমরা এখন পাশে লিখে রাখতে পারো শর্ট, মানে এইটা 3টা লেখার পর, অথবা এই 3টা লেখার পর নিচে লিখে রাখতে পারো আসলে তোমরা কি লিখবা ওইখানে। তো ডবার্নিয়ার তিনি প্রথম বের করেছিলেন, তো ডবার্নিয়ারের লয়ের মধ্যে আসলে কি ছিল এটা লেখো তোমরা, আমি যেটা বলছি এখন, যে তিনি দেখাতে পেরেছিলেন তার ত্রয়ী সূত্রগুলোর মধ্যে যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের আণবিক ভরের যোগফল দ্বিতীয় মৌলটির আণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলটির সমান বা দ্বিতীয় মৌলের আণবিক ভরের কাছাকাছি বা সমান হবে। আচ্ছা, আমি আবার একটু গুছিয়ে বলি, একটু কাটাকাটি হলে সরি, আবার একটু গুছিয়ে বলছি আমি তাহলে, ঠিক আছে। তো ডবার্নিয়ার তিনি সবার প্রথমে কি দেখাতে পেরেছিলেন, যে তার ত্রয়ী সূত্রগুলোর মধ্যে তিনি এটা প্রমাণ করতে পেরেছিলেন বা দেখাতে পেরেছিলেন যে প্রথম মৌলের এবং তৃতীয় মৌলের আণবিক ভরের যদি আমরা যোগফল করি, ওই যোগফলের অর্ধেকই হচ্ছে দ্বিতীয় মৌলের আণবিক ভরের সমান বা কাছাকাছি, ঠিক আছে। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। হৃদয় ভাই এটা তোলা হয়েছে না? হয়ে গেছে। আচ্ছা, এখানে কারো সমস্যা আছে না? আমরা সবাই বুঝতে পেরেছি ত্রয়ী সূত্র কাকে বলছি আমরা এখানে। সবাই রেসপন্স করতে পারো আজকে, সমস্যা নাই, মাইক খুলে রেসপন্স করো, ক্লাসে তো আজকে মানুষ কম। সবাই আমরা বুঝেছি তাহলে একটা হ্যাঁ বলে দাও। জি বুঝেছি, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, জি ভাইয়া। তো এইটাই আর কি, আমাদের এটা পরীক্ষায় সাধারণত 2 মার্কের জন্য আছে যে ডবার্নিয়ারের ত্রয়ী সূত্রটা ব্যাখ্যা করো, ঠিক আছে। আর মাইকটা মিউট করে ফেলো ভাইয়া, ত্রয়ী সূত্রটা ব্যাখ্যা করো, তখন তোমরা এরকম একটা এক্সাম্পল দিবা, আর এক্সাম্পলটার উপরে কি লিখবো আমরা, এক্সাম্পলটার উপর আমরা লিখবো এই যে আমি যে ব্যাখ্যাটা নিজে সুন্দর করে মানে লিখে দিলাম, ওইটাই তোমরা নিজেদের ভাষায় লিখতে পারো, ঠিক আছে। মেইন জিনিস এটাই যে প্রথম মৌল আর যে শেষের মৌল এই দুইটার যোগফলের অর্ধেকই হবে মাঝখানের মৌলের আণবিক ভরের সমান। আচ্ছা, তাহলে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে চলো এখন আমরা অষ্টকের সূত্রটা দেখে নিই, অথবা ল অফ অক্টেট। তো ল অফ অক্টেট কে বের করেছিলেন? প্রথম ল অফ অক্টেট যে বের করেছেন তার নাম হচ্ছে কি ইংলিশ সায়েন্টিস্ট বলা হচ্ছে, মানে কি তিনি ইংল্যান্ডের অধিবাসী, ঠিক আছে। আসতেও পারে, খুবই কম চান্স যে তিনি কোন দেশের অধিবাসী, ইংল্যান্ডের সায়েন্টিস্ট জন এআর নিউল্যান্ডস, ঠিক আছে। তিনি বলেছিলেন যে যে
তার যে অষ্টকেরিগুলা ওইখানে যদি এলিমেন্ট গুলাকে ছোট থেকে বড়র অ্যাটমিক ম্যাস অনুযায়ী অর্থাৎ আণবিক ভর যদি সাজানো হয়, তাহলে প্রত্যেক 8 নাম্বার এলিমেন্টের যে কিন্তু আমরা সিমিলারিটি দেখতে পারবো। ঠিক আছে, এখন এই লটা বোঝার সময় তোমরা নিজেদের পুরান পিরিয়ডিক টেবিল যেটা আমরা বানিয়েছিলাম ওই পেজেও একটু দেখে আসতে পারো জিনিসটা আসলে কেমন। ঠিক আছে, এই যে দেখো, এই যে দুইটা অক্টেট আমরা দেখালাম। ঠিক আছে, এই দুইটাই ইম্পর্টেন্ট বেশি। তো এটা প্রথম অক্টেট আর এটা দ্বিতীয় অক্টেট। ঠিক আছে, তো এটাকে আমরা কি করলাম দেখো, আমরা তো বললাম যে অষ্টক সূত্র। ঠিক আছে, কিন্তু এখানে এলিমেন্ট কয়টা? 1 2 3 4 5 6 7। প্রশ্ন আসতে পারে ভাই এখানে এলিমেন্ট সাথে কিন্তু অষ্টক সূত্র কেন? দেখো এখানে মানে বোঝানোর জিনিসটা হচ্ছে কি, তিনি বলেছিলেন যে ছোট থেকে বড় সিকোয়েন্সে সাজানো। ঠিক আছে, আণবিক ভর লিথিয়ামের কত? 3, তারপরে আস্তে আস্তে এদিকে বাড়ছে, আবার সোডিয়ামের 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, এভাবে ছোট থেকে বাড়ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কিন্তু এক একটা কিন্তু আমরা কি নিয়েছি বলতো, এক একটা পিরিয়ডই নিয়েছি বলতে পারো। ঠিক আছে, প্রথম অক্টেটটা বলতে পারো তুমি একটা পিরিয়ড, এটাও একটা পিরিয়ড। আচ্ছা, তো পিরিয়ড বরাবর আমরা যখন নিলাম তখন কি দেখা গেল, এই যে দেখো, এই যে লিথিয়ামটা আছে না, লিথিয়াম এটা প্রথম। তো 1 2 3 4 5 6 7, 7 নাম্বারে পরে যে 8 নাম্বার এলিমেন্ট ওটা কি আসে, এই যে তুমি সোডিয়াম বলতে পারো। ঠিক আছে, তো এখানে যে সোডিয়ামটা আছে দেখো, আমরা যেটা শিখেছিলাম না ইসে, আহ, আমরা পিরিয়ডিক টেবিলে কিন্তু গেলেও এখন দেখবো লিথিয়ামের নিচে কিন্তু সোডিয়াম আছে। ঠিক আছে, এখন পিরিয়ডিক টেবিলে কিন্তু এভাবে সুন্দরভাবে বসানো হয়েছিল এই জিনিসটা। এই যে দেখো, লিথিয়ামের নিচে সোডিয়াম আছে, এটা কেন এভাবে বসানো হয়েছিল জানো? এটা বসানো হয়েছিল এই কারণে, এই যে দেখো, এই কারণ এই একটা পিরিয়ড, এই একটা পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু একই প্রপার্টি। ঠিক আছে, তো এই যে সবগুলা একই রকমের, এগুলা একই রকমের, এগুলা একই রকমের। তো এই যে দেখো, লিথিয়ামের নিচে সোডিয়াম। তো তিনি এইটাই আসলে বলেছিলেন যে প্রতি মানে 8 নাম্বারের পরে এখানে ফ্লোরিনের পরে একটা নিয়ন মনে হয় অ্যাড হবে। একটা নিয়ন অ্যাড হবে, তাহলে মিলে যায় আসলে। আমি জিনিসটা এখন ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এটা তোমরা অ্যাড করে নিতে পারো। এই যে, তাহলে এখন তো মিলে যায় ঠিক। তাহলে কি 8 নাম্বার এলিমেন্টের পরে কি, এই যে সোডিয়াম আসছে। ঠিক আছে, তো ক্লোরিন এটা কত? 9, তারপরে এটা 10, এটা 11। তো লিথিয়াম এর পর 8 নাম্বারের ইসের পরে যে এই যেটা আসতেছে, এই দুইটার মধ্যে কিন্তু আমরা একই ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, অথবা একই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটাই হচ্ছে কিন্তু ল অফ অক্টেট। এটা যদি কেউ লিখতে বলে এইভাবে লিখতে হবে যে তিনি প্রথম বলেছিলেন যে এলিমেন্ট গুলাকে যদি তুমি যে দেখো, আবার যদি বেরিলিয়ামের পর থেকে 8টা করতে চাই আমরা, এটা শুধুমাত্র লিথিয়ামের ক্ষেত্রে না কিন্তু, এই যে দেখো বেরিলিয়ামের পর যদি করতে চাই 1 2 3 4 5 6 7 8, তারপর ম্যাগনেসিয়াম 8 নাম্বার পর ম্যাগনেসিয়াম আসলাম আমরা, তাহলে কি বিরিয়ানি মোগলাই কাবাব শর্মা বাটি রাখো, আমরা যে কবিতাটা জানতাম ওইটার অনুযায়ী কি বেরিলিয়ামের নিচে কিন্তু ম্যাগনেসিয়াম আসে। ঠিক আছে, আর এই দুইটাই কিন্তু সেকেন্ড গ্রুপে পড়ে যায়। সেকেন্ড গ্রুপে এই দুইটার কিন্তু ক্যারেক্টারিস্টিক সেম। আবার বোরনের ক্ষেত্রেও করতে পারবা, যেগুলোর ক্ষেত্রেই করতে পারবা, তুমি যেখান থেকে শুরু করো না কেন ওইখান থেকে 8টা এলিমেন্ট পরে যে তুমি সেম ক্যারেক্টারিস্টিক্স পাবা। তো এইটাই মেইনলি সায়েন্টিস্ট জন এয়ার নিউল্যান্ড বলেছিলেন। তো এটা যদি পরীক্ষা আসে যে ল অফ অক্টেটটা এভাবে বুঝাও, তখন তোমরা এবার বলতে পারো যে তিনি প্রথম দেখিয়েছিলেন যে এলিমেন্ট গুলাকে যদি আমরা ছোট থেকে বড় আণবিক ভর অনুযায়ী সাজাই, তখন দেখা যাবে প্রত্যেক 8 নাম্বার এলিমেন্টে কি 8 নাম্বার এলিমেন্ট পরপর কি সিমিলারিটি। আচ্ছা, তো এটাই আমরা প্রথমত, এটাই মেইনলি আমরা প্রথম অক্টেট সেকেন্ড অক্টেট ধরে নিই আর কি। ঠিক আছে, আচ্ছা, তো অক্টেট আশা করি সবার তোলা হয়েছে। কারো কি এখানে হ্যাঁ, সমস্যা আছে? জি, তাহলে এখানে তো 2 নম্বরে তো আর্গন হওয়ার কথা ক্লোরিনের পরে। হ্যাঁ ভাই, আর্গনটা তুমি দিয়ে নাও, কোনো সমস্যা নাই, দিতে পারো। আমি এটা আর কি তাড়াহুড়ায় দেখানোর জন্য বলেছি। ঠিক আছে, আমার আর কি যে স্যার পড়িয়েছিলেন তিনিও আর কি মানে আমার নোটবুকেও এরকম লেখা ছিল আর কি। এই কোয়েশ্চেনটা একটু কম আসে, তো আমি বেশি সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ডবার্নিয়ার ল অফ ট্রায়াড। ঠিক আছে, ল অফ অক্টেটের এটা একটু কমই আসে। ঠিক আছে, তাও এসে যেতে পারে 1 নাম্বার 2 নাম্বারের জন্য, তখন এইভাবে লিখতে হবে আর কি। তো এমনি প্রসেসটা তো সবাই বুঝতে পেরেছো, কেমনে আইডেন্টিফাই করবো আমরা? জি, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, ঠিক বুঝতে আছে, পারছি। তাহলে এখন চলো, আমরা আগের দিন কি দেখেছিলাম, অ্যাটমিক নাম্বারের শর্টকাট।
এখন আমরা কিছু অ্যাটমিক ম্যাসের শর্টকাট দেখে নিই, এটা ইম্পর্টেন্ট, খাতায় একবারে নোট করে ফেলো এখন, ঠিক আছে? তো এই শর্টকাটটা আসলে 1 থেকে 30 পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে ওইগুলোর জন্য, ঠিক আছে? আমার এখান থেকে শর্টকাট গুলো তোমরা লিখে নিয়ে যাও আজকে, তোমরা চাইলে এখনই ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তোমরা যদি ইচ্ছা করো আমি কয়েকটা করে দেখাবো আমি এখনই। আচ্ছা, তাহলে এই শর্টকাটটা আসলে 1 থেকে 30 পর্যন্তর জন্যই। আর কিছু ইম্পর্টেন্ট যেগুলো বড় বড় থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো লাগবে তোমাদের, ওইটা আমি নিচে আরেকটা শর্ট লিস্ট করে দিব আমি, ঠিক আছে? এখন আর এটা থেকেই তোমাদের বেশিরভাগ অঙ্ক আসে, ঠিক আছে? কারণ আমাদের 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, তোমরা এভাবেই লিখবা, ঠিক আছে? +1 দিয়ে পাশে 3, 4, 5, 9, 11, 13, 15, 19 এভাবে লিখে ফেলবা, ঠিক আছে? তো এটা আসলে কি বোঝাচ্ছে দেখো, 3 নাম্বার এলিমেন্ট কোনটা আমাকে কেউ বলো তো, মানে 3 নাম্বার অ্যাটমিক ম্যাসের এলিমেন্ট কোনটা? হ্যাঁ, লিথিয়াম। তাহলে লিথিয়ামের আমরা অ্যাটমিক ম্যাসের ক্ষেত্রে কি জানি? আমরা অ্যাটমিক ম্যাসের ক্ষেত্রে জানি আমাদের যে অ্যাটমিক নাম্বার থাকে, এগুলো কিন্তু আমি সব অ্যাটমিক নাম্বার লিখেছি, ঠিক আছে? অ্যাটমিক নাম্বারটাকে আমরা সবসময় 2 দ্বারা গুণ করি না? আমরা যদি ধরো বেরিলিয়ামের অ্যাটমিক ম্যাস বের করতে যাই, আমরা ওটাকে 2 দ্বারা গুণ করি। কেন 2 দ্বারা গুণ করি? কারণ আমরা জানি একটা অ্যাটমের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক আছে? প্রোটন নিউট্রন দুইটারই ম্যাস আছে। তো অ্যাটমিক নাম্বারটা কিন্তু প্রোটনের ম্যাস বোঝায়, ঠিক আছে? আর যতগুলা প্রোটন থাকে ততগুলাই নিউট্রন থাকে। তাহলে যদি টোটাল অ্যাটমিক ম্যাস চাও তুমি, তোমার টোটাল প্রোটন নাম্বার আর টোটাল নিউট্রন নাম্বার লাগবে। তো তখন 2 দিয়ে আমাদের গুণ করতে হয়। আর ইলেকট্রনের ম্যাসটা যদি চাও, ইলেকট্রনের ম্যাসটা খুবই নেগলিজিবল, এই কারণে সায়েন্টিস্টরা আর কি ইলেকট্রনের ম্যাসটা খুবই ছোট, ⁻⁻19, আরো অনেক ছোট, ঠিক আছে? তো 10⁻⁻19 ওই পর্যায়ে যাইয়া তোমার আর কি ম্যাস কেজিতে আসলে অতটা পার্থক্য আনে না, ঠিক আছে? তো ওই কারণেই আর কি ওটা কনসিডার করা হয় না। এখন এখানে কিন্তু আমি অ্যাটমিক নাম্বার গুলো লিখছি, ঠিক আছে? এমনিতে তো তোমরা জানোই যে কেমনে অ্যাটমিক নাম্বার থেকে অ্যাটমিক ম্যাস বের করি, আমরা 2 দ্বারা গুণ করি, ঠিক? এটা সবাই জানি তো। জি জি। আচ্ছা, তো এই যে এখানে যে এক্স শর্টকাট গুলা, এগুলা বাদে যেগুলাই পাবা তোমরা, ওই প্রত্যেকটাতেই জাস্ট 2 দিয়ে গুণ করলে পরে কারেক্টটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে কি বোঝাচ্ছি দেখো, 3, 4, 5, 9, 11, 13, 15, 19, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন ফলো করতেছি কিন্তু দেখো, এই যে দেখো, এটা যদি আমি কেমনে মুখস্থ করতাম, এই যে দেখো 3 আছে, 5 আছে, 9 আছে, ঠিক আছে? আর কি আছে, এই যে 3-এর সাথে আবার 3-এর 10 বড়টা আছে, মানে 13 আছে, আবার 5-এরও একটা ই আছে যে 15 আছে, আবার 9-এর 19 আছে। আর কি কি আছে, 4, 4 আর 11 আছে। এই তো, এটা তো মুখস্থ হয়ে গেল। এইভাবে আর কি শর্টকাটে মনে রাখতাম আর কি, সব যদি একবারে মনে রাখতে কষ্ট হতো। এগুলা কিন্তু প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার লিখেছি আমি, ঠিক আছে? তো এই প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করে ওটার সাথে 1 যোগ করব, তাহলেই কিন্তু আমরা পারমাণবিক ভরটা পেয়ে যাব। এখানে পাশে লিখে রাখতে পারো বড় করে একটা ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, আমার সাথে সবাই করে ফেলো এখানে তাহলে। আচ্ছা, এই যে এখানে আমরা কি লিখলাম, মাল্টিপ্লাই বাই 2, মানে কি আমরা এখানে প্রত্যেকটাকে কিন্তু 2 দ্বারা গুণ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি আমরা 2 দ্বারা গুণ করি তখন আমরা কি পাচ্ছি দেখো, এই এই সবগুলো তোমরা একটু নোট ডাউন করে ফেলো। দেখো 3, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম লিথিয়ামের অ্যাটমিক ম্যাসটা কিন্তু 3 × 2, 6 আসে না কিন্তু, ওইটা আসে 7, ঠিক আছে? আবার লিথিয়ামের পরে কি আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় কি, বেরিলিয়ামে কিন্তু 8 আসতেছে না, কিন্তু বেরিলিয়ামে অ্যাটমিক মাসটা 9 আসছে, ঠিক আছে? মাঝে মাঝে এরকম একটু ডিফারেন্ট, মানে এগুলো সব আর কি শর্টকাট, ডিফারেন্ট যেগুলো ওইগুলো মনে রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, আবার 5 কোনটা, বেরিলিয়াম। বোরনের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, ওটার অ্যাটমিক মাসটা কিন্তু কত আসতেছে, 5 × 2 কত আসে, 5 × 2 করলে আমরা 10 পাই, কিন্তু এটা 11 আসতেছে আসলে। এইটাই তো, এখানে যে নাম্বারগুলো আছে +1, +3, +4, +5, আর এটার পাশে যে নাম্বারগুলো আছে, আমরা অ্যাটমিক মাস বের করার সময় করি কি, অ্যাটমিক নাম্বারকে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, ঠিক আছে? এগুলো যেহেতু এক্সেপশন, এগুলোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করার পর আমরা এই পাশের নীল নাম্বারটাকে প্লাস করে দেবো, ঠিক আছে? 21-এর ক্ষেত্রে যদি আমরা যাই, 21কে আমরা জানি স্ক্যান্ডিয়াম,
তোমরা বইয়ের পিরিয়ডিক টেবিলটা বের করে, এটা সবার লেখা হয়েছে না? হৃদয় ভাই লেখা হয়েছে? জি জি আচ্ছা দেখাচ্ছি। জি। আচ্ছা, তাহলে এখন তোমরা একটু বইয়ের পিরিয়ডিক টেবিলে চলে যাও, অথবা তোমাদের খাতায় যে পিরিয়ডিক টেবিলটা আছে ওইটাই চলে যাও। তো ওইটাতে আমরা কি জানি, স্ক্যান্ডিয়ামের কিন্তু আমরা জানি কি কত প্রোটন নাম্বার বা অ্যাটমিক মাস কত, 21, ঠিক আছে। স্ক্যান্ডিয়ামকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি কত পাচ্ছি আমরা এখানে, 21 ইন্টু 2 কত হয় তাহলে? 42। 42, 42। কিন্তু ওইটার আসলে তোমরা দেখবো পিরিয়ডিক টেবিলে কত লেখা আছে, 45, ঠিক আছে। তো এই এক্সেপশন গুলাই যেন আমাদের ঠিক হয়, ওই কারণে আমরা তখন কি করব, 42 সাথে +3 করে ফেলবো। এই শর্টকাট গুলো জাস্ট মনে রাখতে হবে যে +1 আমরা কোনগুলোর সাথে করব, +3 কোনগুলোর সাথে করব, +4 কোনগুলোর সাথে করব, +5 কোনগুলোর সাথে করব। একটু মুখস্থ করা লাগে, কিন্তু আর কি সবগুলা ধরে ধরে আলাদা মুখস্থ করা থেকে এই জিনিসটা একটু শর্ট, ঠিক আছে। এটা সব জায়গায় একবারে গুছানো। তোমরা চাইলে এটা আর কি অন্য অন্য ইসেও তোমরা এরকম বের করতে পারো, আস্তে আস্তে 30-এর পরও তোমরা নিজে থেকে বের করে ফেলতে পারো, কিন্তু দেখে দেখে যে আসলে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা সবগুলার তো কিন্তু অ্যাটমিক ম্যাসটা আলাদা, ঠিক আছে, কিন্তু অ্যাটমিক নাম্বার কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার কিন্তু এক এক করেই বাড়ছে সবগুলার সিরিয়ালি। তো অ্যাটমিক নাম্বারের যেহেতু কোনো ঝামেলা নেই, ওইটা আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি চাইলেই দেখতে পারো যত দেওয়া আছে বইটা থেকে মাইনাস করে আসলে +5 করা লাগবে না, +6 করা লাগবে না, +7 করা লাগবে। এভাবে কিন্তু তোমরা চাইলে পুরো 118টা এলিমেন্টারি শর্টকাট একটা লিস্ট বানাই ফেলতে পারো। কিন্তু আমি এখানে দিছি আর কি 130 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত, কারণ এটাই লাগে, ঠিক আছে। তো স্ক্যান্ডিয়ামেরটা তোমরা দেখেছো তো না, বইয়ে কত লেখা আছে, কত কত লেখা আছে, কত কত লেখা আছে? হৃদয় ভাই আমাকে একটু বলো তো কত লেখা আছে স্ক্যান্ডিয়ামেরটা? 45। হ্যাঁ, তাহলে আমাদের এই প্রসেসটা ঠিক আছে নিশ্চয়ই? আচ্ছা, কেউ মনে হয় মাইকটা অন করে রেখেছো। ভাইয়া জি ভাইয়া বলো। ভাইয়া ক্লোরিন 17 জন্য কি করব? ক্লোরিনের জন্য ভাইয়া আমি এখনই আসতাম ক্লোরিনের জন্য, ঠিক আছে। ক্লোরিন তো আমাদের আছে, এই যে আমি 17টা মেনশন করেছি না, 17 মেনশন করা হয় নাই না। ক্লোরিনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। ক্লোরিনটা এই সিস্টেমে ফেলা যায় না, ওইটা 35.5 আসে, ঠিক আছে। তো এখানে তুমি যদি আবার 4.5 অ্যাড করবো বা 3.5 অ্যাড করবো, একটু কমপ্লেক্স হয়ে যায় না, ওই কারণে আমরা এটা আর কি আনি নাই। তো ক্লোরিনটা আমরা এখনই আসতেছি, তোমার কোশ্চেনের অ্যান্সার এখনই পেয়ে যাবা। এই যে এগুলা কিছু ইম্পর্টেন্ট ম্যাথস, ঠিক আছে। এই 5টাও তোমরা লিখে রাখো, ঠিক আছে। এই 5টা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এখানে মাঝখানে যে সাইনটা দিয়েছি, এই সাইনটা আসলে বুঝায় কি 126.9, অথবা এটাকে রাউন্ড আপ করা বলে, ঠিক আছে। অথবা কাছাকাছি এটা যদি ধরো 126.5 এর নিচে হতো, তখন আমরা এটা 126 লিখে দিতাম, কারণ 126.4, ধরো 126.4 ছিল এখানে, ঠিক আছে। তো 126.4 এর কাছে সব থেকে কাছে কোনটা, 126 না 127? 126, তখন আমরা 126 লিখে দিতাম। আর এখানে যেহেতু 0.9 এর সব থেকে কাছে 127, তো আমরা এখানে 127 লিখছি। তো এটাই রাউন্ড আপ করা বলে। তো দুইটাই লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, সাধারণত 127 দিয়ে করি, ঠিক আছে। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো তোমাদের আর কি অঙ্ক করার সময় একটু লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আয়োডিনারি, যেটা হচ্ছে 127, আর এটা হচ্ছে নিকেলের 58.7, কপারেরটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো পাশে, 63.5, ঠিক আছে। তোমাদের ব্লু ভিট্রিয়ল দিয়ে এই কোয়েশ্চেনটা চলে আসতে পারে, ঠিক আছে। ব্লু ভিট্রিয়লটা তোমরা শিখবা, আর কিছুদিন পরেই শিখবা। যারা ল্যাব করে ফেলেছো টেনে তারা তো মনে হয় জানোই, আর বইয়ের মধ্যে আছে, ঠিক আছে, ব্লু ভিট্রিয়লের কথা। আর এটা ক্লোরিন, তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা আশা করি পেয়ে গেছো, 35.5, এটা একটু আলাদা মুখস্থ রাখতে হবে। আর এটা হচ্ছে গোল্ড, AG108, ঠিক আছে। আচ্ছা, ঠিক বললাম? আচ্ছা ভাইয়া, সরি, বলেছি সিলভার। জি ভাই বলো। হ্যালো। আচ্ছা ভাই, ব্লু ভিট্রিয়লে কি কপার সালফেটের সাথে পানি কত অণু থাকে? 5 অণু না 10 অণু? 5 অণু থাকে ভাই। তোমাদের একটা হ্যালো। চ্যাপ্টারে আছে, তোমাদের চ্যাপ্টার 7-এ, আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের চ্যাপ্টার 7-এ গেলে পরে এটা আর কি তোমাদের ক্রিস্টালাইজেশন রিঅ্যাকশন বা ক্রিস্টাল ফর্ম, ঠিক জি। আছে। ওই রিঅ্যাকশনটা আছে একটা, ওইটা আমি একটু বাংলা টার্মটা এখনো দেখিনি, তো বাংলা টার্মটা সাথে সাথে শিখে তোমাদের জানিয়ে ফেলবো চ্যাপ্টারটা পড়ার সময়। তো বইয়ে তোমরা চ্যাপ্টার 7-এ গেলেই দেখবা, ঠিক আছে। বইয়ে চ্যাপ্টার 7-এ যে রিঅ্যাকশন গুলো আছে, ওইটার মধ্যেই কিন্তু পেয়ে যাবা তুমি। ওইটা যদি একটু ক্লোজলি দেখো, ওখানে ব্লু ভিট্রিয়লেরটা আছে, আবার আরো এক্সট্রা 3টা আছে,
লবণও কিন্তু একটা টাইপ অফ ক্রিস্টাল, ঠিক আছে? লবণের যে ইটা দানাগুলো আমরা দেখি না, ওইটার ভিতরেও কিছুটা পানি থাকে। আচ্ছা, যে কোনো ক্রিস্টাল ফর্ম হইতে গেলেই কিন্তু তোমার পানি লাগবে মাস, ঠিক আছে? ওটার মধ্যে পানি থাকা লাগবে। চিনির মধ্যেও কিন্তু পানি থাকে। হ্যাঁ। আচ্ছা। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া 72 নম্বর মৌলটা একটু বুঝাই দিলে ভালো হয়। 72 নাম্বার মৌল, ওইটার কি বোঝানো লাগবে ভাইয়া? ভাইয়া ওই পারমাণবিক ভর। হাফনিয়ামের কথা বলছো তুমি? পারমাণবিক ভর 72 সেটা? ভাইয়া পারমাণবিক ভর দেখাচ্ছে 178.5। তুমি কোনটার কথা বলছো ভাই? এলিমেন্টের নামটা বলো। হাফনিয়াম জি ভাই, ভাইয়া। হাফনিয়াম। হ্যাঁ, হাফনিয়াম। ওটা 178.5 না? হ্যাঁ, এটার ব্যাপারে কি জানতে চাচ্ছো ভাইয়া? এই যে ভাইয়া এখানে শর্টকাট দেখালেন না, ওইরকম শর্টকাট আর কি। আচ্ছা চলো আমরা হাফনিয়ামের শর্টকাট বানাই। আমার শর্টকাট বানানো নয়, কিন্তু আমরা চলো এখন বানাই নেই, আমি তোমাদের সব প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে? চলো, প্রশ্ন যেহেতু করেই ফেলেছো, উত্তর তো দেওয়া লাগবে। আচ্ছা চলো, তো হাফনিয়ামের ইকো তো আমরা জানি, পিরিয়ডিক টেবিলে দেওয়া আছে হাফনিয়ামের যে এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে হঠাৎ বের করতে পারবে না, এটা আগে থেকে শর্টকাটটা বের করে মুখস্থ করে যেতে হবে যদি জানতে চাও, ঠিক আছে? এগুলো বিভিন্ন অলিম্পিয়াডে তোমাদের লাগবে। উম, ভালো, এটা জানা ভালো, ঠিক আছে? তো 72 হাফনিয়ামের এটা কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? পরীক্ষার হলে এটা বের করতে গেলে একটু সময় লাগবে বেশি। আমরা যে শর্টকাটটা শিখেছিলাম ওখানে কিন্তু আমরা আর কি হাফনিয়ামের ওই 6 নাম্বার পিরিয়ডে হাফনিয়াম পর্যন্ত আসি না। আচ্ছা চলো এটা করি আমরা। তো এটারই 72 অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক নাম্বার, ঠিক 72। তো 72 ইন্টু 2 করলাম আমরা, ঠিক আছে? চলো, ইন্টু 2 করলে কত আসে বলো তো? 144 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো বইয়ে কত দেওয়া আছে? 178.5। এইটা যেহেতু 0.5 আছে ভাই, এটা তুমি মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? কারণ 0.5 গুলো যদি এরকম প্লাস সিস্টেম দিয়ে এরকম শর্টকাট করতে যাও, একটু ঝামেলা হয়ে যেতে পারে পয়েন্টের পর মনে রাখতে। এটা যেহেতু 0.5 আছে, এটা 178.5, এটা তোমার চাইলে একটু মুখস্থ রাখতে পারো। আর তাও যদি চাও ই করতে, এই যে দেখো 178.5 দেওয়া আছে বইয়ে। এখন আমরা একদম গোড়া মানে মূল যে প্রসেসটা আমরা সবসময় করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করি প্রোটন আর নিউট্রন নাম্বার বের করার জন্য, ওইটা থেকে যদি আমরা করতে যাই তো এটা 144 আসে। তো এটা আমরা শর্টকাট বের করার জন্য 144 মাইনাস করে দিলাম ধরো, ঠিক আছে? তো 178.5 থেকে যদি 144 আমরা মাইনাস করি, কত আসে বলো তো? 34.5। তাহলে তোমার এই প্লাসের এখানে তুমি কি লিখবা? 34.5, ঠিক আছে? 34.5 লিখলা, তারপর এরকম অ্যারো দিলা, এখানে হাফ নিয়ম দিয়ে দিলা, ঠিক আছে? এখন এই গ্রুপে আর কোনগুলো আসবে? তুমি সামনে করতে করতে যদি আরো দেখো যে হাফ নিয়মের মতো আরো কোনোটাও এরকম 34.5 এর মতো ই করে, তখন তুমি এটা এই গ্রুপে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? ধরো এক্স নামে একটা এলিমেন্ট, ওইটাও এরকম প্লাস 34.5 করলে পর আসল আণবিক ভরটা পাওয়া যায়, ওইটা তুমি এখানে অ্যাড করে দিতে পারো। পরে আর একটা খুঁজে পেলা তুমি ওয়াই। এইভাবে তোমার এগুলার জন্য একটা শর্টকাট হয়ে গেল। এভাবে একটু আলাদা আলাদা করে বের করতে হয়, ঠিক আছে? কিন্তু এই যে পয়েন্ট ডেসিমাল যেগুলো এরকম ই থাকে, অনুপাতের আকারে থাকে, ওইগুলোর জন্য আমি রেকমেন্ড করবো এটা ডাইরেক্ট মুখস্থ করো। আর শর্টকাট বের করার জন্য এগুলো ইউজ করো। ধরো শর্টকাট আমরা কি টাংস্টেনেরটা বের করি, ঠিক আছে? টাংস্টেন বইয়ে কত দেওয়া আছে? আচ্ছা, স্ক্রিনটা চেঞ্জ করে ফেলে আবার। আচ্ছা, টাংস্টেন কি দেওয়া আছে বইয়ের মধ্যে? টাংস্টেন দেওয়া আছে 74, ঠিক আছে? আর এখানে কত আছে বইয়ে? বইয়ে দেওয়া আছে অ্যাটমিক মাসটা 184। তো 74 ইন্টু 2 করলে আমরা কত পাচ্ছি নর্মাল প্রসেসে? দেখো 74 ইন্টু 2 করলে আমরা পাচ্ছি 148, ঠিক? তো টাংস্টেনের শর্টকাট বের করার জন্য আমরা কি করব? 184 মাইনাস 148, ঠিক আছে? তো 184 থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই কত পাই আমরা? 36 পাই, ঠিক আছে? 36। তো তুমি যদি আরো 2-3টে এলিমেন্ট ওরকম পাও পিরিয়ডিক টেবিলে যেগুলো এরকম প্লাস 36 করা লাগে, ঠিক আছে? আসল আণবিকটা পাওয়ার জন্য, আণবিক ভরটা পাওয়ার জন্য, ওইটা তোমরা এখানে এক্স ওয়াই জেড টাংস্টেন বসাই দিলা, ওয়াই জেড এরকম বসাই যাবা, বুঝতে পারছো? তো
তো এই প্রসেসটাকে আমি প্রথম 30টার জন্য বের করেছি, ঠিক আছে? আমি এরকম প্রথম 30টার জন্য শিখেছি, এর বাইরে তোমার লাগে না ইউজুয়ালি। তোমার এমনি ইন্টারেস্ট থাকলে আমাকে তুমি একবার করে দেখো, কোনো সমস্যা নাই, তুমি নিজে নিজে করে আমাকে দিয়ে ক্রস চেক করে নিও যদি তোমার কনফিউশন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমার শর্টকাটটা তুমি পেয়ে গেছো ভাইয়া, বুঝতে পেরেছো তো না? জি ভাইয়া। আচ্ছা, তুমি তুমি মিউট করে ফেলো। ওকে, তাহলে এখন চলো আমরা পরে আগাই। এটা তো সবার লেখা হয়ে গেছে নিশ্চয়ই, তো আমরা আগাই। এখন আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে মৌলের অবস্থানটা বের করব। আসলে মৌলের ইলেকট্রনিক কনফিগারেশনটা আশা করি সবাই শিখেছো। চ্যাপ্টার 3টা আমি আসলে স্কিপ করেছি, কারণ অনেকে এখানে বলে, মানে এখানে 10-এর অনেকে ছিল আগে, ঠিক আছে? যারা 10-এর রয়েছে, তো অনেকেই বললো যে ভাইয়া আমাদের তো অলরেডি আছে, আপনি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ান, যেমন 4, 6, তারপরে 7 অথবা 9, ওইগুলোতে রিঅ্যাকশনের মার্জনের সমস্যা, অর্গানিক কেমিস্ট্রি। তো এগুলা পড়ে আমরা আবার 3, 4 এগুলাতে রিটার্ন করব, ঠিক আছে? 3, 5 এগুলোর মাঝখানে গুলোতে রিটার্ন করবো। এখন ইলেকট্রনিক কনফিগারেশন তো সবাই লিখতে পারো আশা করি। আমরা সবাই ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে পারি না? আচ্ছা, কেউ যদি না পারো আমাকে বলে দাও, আমি এখন দেখিয়ে দিচ্ছি আসলে আমরা কেমন ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি। সবাই পারি তো? আচ্ছা, তাহলে সবাই যেহেতু পারি, আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখেই কিন্তু পজিশনটা ডিটারমাইন করব। এখন এই পজিশনটা মানে আসলে পিরিয়ডিক টেবিলে কোথায় কোনটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসে বেশি, আবার 2 মার্কের জন্য চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার প্রথমে এটার জন্য এটার জন্য আমরা সর্বপ্রথমে পিরিয়ড নাম্বারটা বের করলাম, ঠিক আছে? এরপর আমরা দেখবো আসলে গ্রুপ নাম্বারটা কেমনে বের করে। তো যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশনে, ঠিক আছে, এন এর অর্থাৎ অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলতে পারি আমরা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা, ওইটার যে ইটা হাইয়েস্ট ভ্যালু মানে সর্বোচ্চ ভ্যালু যেটা থাকবে, ওইটাই আমরা পিরিয়ড নাম্বার হিসেবে ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, তো এটা চলো আমি একটা দিয়ে এক্সাম্পল দেখাই। তো এটার জন্য কিছু গ্রুপ মানে গ্রুপের জন্য কিছু রুল আছে, ঠিক আছে? আমরা একবার এক্সাম্পলে সব এক্সপ্লেন করে দিব একবার, ঠিক আছে? তো গ্রুপ নাম্বারের জন্য যে রুলটা আছে সেটা হচ্ছে, প্রথম রুলটা হচ্ছে, এটা আমরা কখন প্রথম রুল অ্যাপ্লাই করব, যখন লাস্ট ইলেকট্রনটা বা শেষের ইলেকট্রনটা যদি এস অরবিটালে যায়। আমরা কি সবাই অরবিট আর অরবিটাল এই দুইটার মধ্যে পার্থক্য জানি? আমাকে একজন একটু এক্সপ্লেন করো তো ভাইয়া, জি ভাইয়া। অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্যটা, আমি তাহলে একটু বুঝতে পারি যে তোমাদের কতটা নলেজ আছে। আমিও এটা কিন্তু ইন্টারমিডিয়েট উঠে একটু বেশি ক্লিয়ার হয়েছে, আমি এসএসসি তে জানতাম তো অতটা ক্লিয়ার না। একজন বলো, যার ইচ্ছা বলো, সমস্যা নেই, যে অরবিট আর অরবিটালের মধ্যে আসলে পার্থক্যটা কি? অরবিট ভাইয়া হলো প্রত্যেকটি বা এস পি ডি এফ, এগুলো হলো অরবিট। আর অরবিটাল হলো যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো হলো অরবিটাল। হ্যাঁ, ঠিক বলেছো কিছুটা। হ্যাঁ, এটা এটা ধারণাটা ঠিক আছে। আর আপু তুমি কি বলতে চেয়েছিলা? তুমিও বলে ফেলো। পরমাণুর শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সেই প্রধান শক্তি স্তরকে হচ্ছে মানে কক্ষপথ বলে। আর সেই হুম, কক্ষপথগুলো আবার বিভিন্ন শাখায় বিভক্ত। সেই শাখাগুলোকে হচ্ছে অরবিটাল বলে। আচ্ছা, তোমার আইডিয়াটাও খুবই সুন্দর, তোমাদের সবার আইডিয়াই মোটামুটি ক্লিয়ার। আমি তাও একটা লাস্ট রিভিউ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমি ধরো আঁকি, ঠিক আছে? মাঝখানে কি দেখলাম আমরা? নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস, আর এখানে কি? ধরো হাইড্রোজেন অ্যাটম দিয়ে আমরা এই করলাম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? একটা অরবিট, একটা অরবিট আছে, ঠিক আছে? একটা অরবিট আছে, ওখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই ইলেকট্রনটা এই অরবিট দিয়ে কিন্তু ঘুরে, ঠিক আছে? এটাই হচ্ছে কক্ষপথ, কক্ষপথ দিয়ে ঘুরে। তো এই কক্ষপথটাকে আমরা অরবিট বলছি। এটা নিয়ে আমরা সবাই ক্লিয়ার নিশ্চয়ই। এখন অরবিটাল ভাই কোনটাকে বলছে আসলে? আম, হ্যাঁ, এটাও ঠিক, এসপিডিএফ বিভিন্ন অরবিটাল। তো এসপিডিএফ অরবিটাল গুলো আসলে কি? এসপিডিএফ অরবিটাল আমরা পরে গেলে আর একটু ছবি দেখতে পাবো, আমি যখন চ্যাপ্টার 5 পড়াবো তখন একটু সুন্দর করে এগুলোর ছবিগুলো দেখাবো তোমাদের সবাইকে, ঠিক আছে? অরবিটালের ছবিগুলো এরকম থাকে, আবার অনেকগুলা এইটার একটু ডাবল ফর্ম থাকে, ডাম্বেল শেপ বলে এগুলোকে, ঠিক আছে? এটারই
এরকম অরবিটালও থাকে, আবার এটার যেটা ডাবল বলছিলাম, ঠিক আছে, এই যে এক এক রকমের অরবিটাল, বিভিন্ন অরবিটাল থাকে, ঠিক আছে। অরবিটাল গুলো এরকম শেপ থাকে কেন? অরবিটাল আমরা আসলে বলছি কাকে জানো? অরবিটাল বলছি ইলেকট্রনটা কিন্তু সব জায়গায় ঘুরছে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি, এই যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের জন্য কিছু কিছু জায়গায় ইলেকট্রনের স্পিডে কিন্তু পার্থক্য আসছে, ঠিক আছে, মানে ইলেকট্রনের গতিতে পার্থক্য আসতেছে, ঠিক আছে। তো গতিতে যখন একটু পার্থক্য আসছে নিউক্লিয়াসের এসের জন্য, কারণ এটা কিন্তু সম্পূর্ণ গোল না, ঠিক আছে, কিছুটা ওভাল, ঠিক আছে, সম্পূর্ণ গোল না। পৃথিবীও কিন্তু সূর্যের চারিপাশে একদম 100% গোল হয়ে ঘোরে না, এটাও কিছুটা ইলিপ্টিক্যাল বা ওভাল শেপ বলতে পারো, ওই হিসাবে ঘোরে। এখন দেখো এটা হচ্ছে কি, এই যে দেখো ইলেকট্রন অরবিটাল, আমরা কোনটাকে বলছি? অরবিটাল বলছি ইলেকট্রন এই সব জায়গা দিয়ে ঘুরছে, কিন্তু সব জায়গায় কিন্তু ইলেকট্রনের মানে প্রেজেন্স বা উপস্থিতির অ্যামাউন্টটা কিন্তু একই না। অর্থাৎ ধরো এই একটা এরিয়া আছে, ঠিক আছে, ইলেকট্রনটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন এই এরিয়াতে আসবে, এই এরিয়াতে ইলেকট্রনটা আর কি বেশি বেশি ঘন হয়ে থাকবে, ঠিক আছে, মানে এই ইলেকট্রনটা বেশি ঘন ঘন হয়ে থাকবে। আবার এই পাশ দিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে 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 ধরো এই এরিয়াতে আবার ঘন হয়ে আছে, এই এরিয়াতে আবার ঘন হয়ে আছে। তো ইলেকট্রন এই কক্ষপথে ঘোরার সময় কিছু কিছু জায়গায় স্পেসিফিক্যালি কিন্তু ঘন হয়ে থাকে, ঠিক আছে। এই ঘন ঘন জায়গাগুলোকেই কিন্তু আমরা বলছি অরবিটাল। অরবিটাল ডেফিনেশনালি আমরা কি জানি? এমন একটি 3D স্পেস বা, আচ্ছা 3Dর বাংলাটা কি, আমাকে একটু কেউ হেল্প করো তো। 3 ডাইমেনশন, এটার বাংলাটা তোমরা কি বলে থাকো? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। তো এরকম অরবিটাল হচ্ছে এমন একটা ত্রিমাত্রিক এরিয়া যেখানে কিন্তু ইলেকট্রন খুঁজে পাওয়ার পসিবিলিটি বা চান্সটা অনেক বেশি, ঠিক আছে। তো এই টোটালটা যদি কক্ষপথ হয়, এরকম কিছু ঘন ঘন জায়গা আছে যেখানে ইলেকট্রন বেশি খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এই যে হ্যাঁ, এই ত্রিমাত্রিক জায়গাগুলোকেই কিন্তু আমরা বলছি অরবিটাল। আশা করি আজকের পর থেকে আর অরবিটাল অরবিটাল কেউ মিক্স করবে না। আচ্ছা, সবাই এটা বুঝতে পেরেছি তো? আচ্ছা, তো সবাই যদি বুঝেই থাকি, এখন চলো আমরা দেখি কেমনে আমরা গ্রুপ নাম্বার আর পিরিয়ড নাম্বার বের করব। তো গ্রুপ নাম্বার এই ক্ষেত্রে কি দেখছি আমরা? রুল 1 এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন যদি এসে যায়, তখন আমরা কি দেখতে পাচ্ছি? এস এর টোটাল ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ নাম্বার, ঠিক আছে। এটা আমরা কিসের ক্ষেত্রে দিতে পারি? হাইড্রোজেন দিয়ে একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমরা আগে সবগুলা রুল ডিসকাস করে নিই, তারপর এক্সাম্পলটা দেখাবো, না রুল অনুযায়ী এক একটা এক্সাম্পল দেখিয়ে যাব? কোনটা তোমাদের জন্য সুবিধা হবে বলো তো? ভাইয়া রুল অনুযায়ী বিভিন্ন এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো প্রথম রুলে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? প্রথম রুলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ইলেকট্রন যখন এস অরবিটালে যাবে, ঠিক আছে, আমরা অরবিটাল জানি কি কি আছে, এস পি ডি এফ, আরো এফ জি এইচ জেড পর্যন্ত কিন্তু অরবিটাল আছে, ঠিক আছে, কিন্তু ওইটা খালি পড়ে আছে। খালি পড়ে আছে কেন? অতদূর পর্যন্ত এলিমেন্ট আমাদের পৃথিবীতে আপাতত এক্সিস্ট করে না, আর বাইরে মানে আউটার স্পেসে এক্সিস্ট করতেও পারে মহাজগতে, ওইটা নিয়ে আমরা এখনো আর কি রিসার্চ করছি, থাকলেও থাকতে পারে। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি বলতো? 1s 1। এখানে 1টা কি বোঝাচ্ছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, এটাই কিন্তু এখানে n এর ভ্যালু। আর এখানে n এর কি আমরা অন্য কোনো ভ্যালু দেখতে পাচ্ছি? এখানে 2s 2p 3s 3p এগুলো তো নাই, তো n এর একটা মাত্রই ভ্যালু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই একটাই যেহেতু ভ্যালু, এইটাই হাইয়েস্ট, তো এটার n1। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখব? ওইটার আমরা পিরিয়ডটা পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা এন এর ভ্যালু থেকে কিন্তু পিরিয়ডটা পেয়ে গেলাম। হাইড্রোজেনের পিরিয়ড কত? পিরিয়ড 1। আচ্ছা, এখন আমরা কি গ্রুপ নাম্বার বের করব, যে হাইড্রোজেন কত নাম্বার গ্রুপে অবস্থিত পিরিয়ডিক টেবিলে। আমরা নিয়মে কি বলেছিলাম? যদি শেষের ইলেকট্রন গুলা যদি এস অরবিটালে যেয়ে থাকে, তখন আমরা কি দেখব? এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। তো এখানে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি? আমরা একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি। তো হাইড্রোজেনের গ্রুপ নাম্বার আমরা কত বলে দিব? 1। আমরা পেরিয়ডিক টেবিলেও গেলে দেখতে পারবো হাইড্রোজেন সবার প্রথমে এখানে আছে, ঠিক আছে। নাই। জি ভাইয়া বলো। তাহলে হিলিয়ামেরটা কেমনে বের করব? আচ্ছা, ওইটা একটু এক্সেপশন আছে ভাইয়া, ঠিক আছে।
হিলিয়ামের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে, ওইটা আমি আজকেই বুঝাবো তোমাদের এক্সাম্পল দিয়ে। এইটা খুবই মজার একটা কোয়েশ্চেন, এটা ইন্টারেস্টিং একটাই। হাইড্রোজেন আর হিলিয়াম এই দুইটার পজিশন, মানে হাইড্রোজেনের পজিশন নিয়ে আসলে একটু সন্দেহ আছে, আবার হিলিয়ামের পজিশনটা নিয়েও একটু সন্দেহ আছে, একই কারণ। কিন্তু আর কি ওইটা ওইভাবে বসিয়েছে, কিন্তু জানো ওই একই কারণ। এই যে হিলিয়াম কিন্তু একটা নোবেল গ্যাস, ঠিক আছে, বা আদর্শ গ্যাস, ঠিক আছে। হ্যাঁ, কি হিসাব নিয়ে আর কত, জেনন, রানবি, ওগলু, হিসাব নিয়ে আর, তো এই তিনটার মধ্যে কিন্তু আমরা একই প্রপার্টি দেখতে পাচ্ছি, এই সবগুলো কিন্তু আদর্শ গ্যাস। এই যে গ্রুপ নাম্বার 18-র মধ্যে যেগুলো থাকে সবই আদর্শ গ্যাস। এই কারণে হিলিয়ামের প্রপার্টির জন্য হিলিয়ামকে এখানে রাখা হয়েছে। কারণ হাইড্রোজেন নিয়ে অনেক বিতর্ক আছে, ঠিক আছে। অনেকে বলে হাইড্রোজেন গ্রুপ 17-তে থাকতে পারতো, আবার গ্রুপ 1-এও থাকতে পারতো। হাইড্রোজেনটা আসলে ডুয়াল নেচার, এটা আমরা পরে যাচ্ছি, ঠিক আছে, আমরা ডিসকাস করবো আজকে। তো এই এক্সাম্পলটা আশা করি সবাই বুঝতে পারছি। এখন পরের এক্সাম্পলে যাই আমরা। আচ্ছা, তো পরের রুলটা হচ্ছে কি, লাস্ট ইলেকট্রন যদি পি তে যায়, মানে পি অরবিটালে যদি শেষ ইলেকট্রনটা ঢুকে ইলেকট্রনিক কনফিগারেশনে, তখন আমরা গ্রুপ নাম্বার কেমনে বের করব। আমরা যেভাবেই যা করি না কেন, পিরিয়ড নাম্বারটা সবসময় একই একই সিস্টেম, হাইয়েস্ট ভ্যালু অফ এন, মানে কি এন এর সর্বোচ্চ ভ্যালুটাই আমরা সবসময় পিরিয়ড নাম্বার হিসাবে ধরে নিব। আচ্ছা, তো এটার ক্ষেত্রে নিয়মটা কি হবে, গ্রুপ নাম্বার হবে এস এর টোটাল ইলেকট্রন নাম্বার যোগ পি এর টোটাল ইলেকট্রন নাম্বার যোগ 10, ঠিক আছে। তো এটার এক্সাম্পল আমরা বোরন দিয়ে দেখে ফেলি, চলো। এটার এক্সাম্পলটা যখন আমরা দেখব, এই যে দেখো, আচ্ছা এটার এক্সাম্পলটা আমরা, এই যে দেখো, বোরনের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো। বোরনের ক্ষেত্রে আমরা জানি এটার ই কত, 4। তো বোরন, ঠিক আছে, বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করতে যাই, এখানে যেহেতু 4 আছে, যে কয়টা প্রোটন থাকে ওই কয়টা ইলেকট্রন থাকে। তো 1s, এস অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন ধরে না, 1s2। এরপর কি 2s, 2s 2s2, হ্যাঁ। এই জিনিসটা তো সবাই জানি আমরা যে, ভাইয়া বোরন 5 হবে। ও সরি, বেরিলিয়াম, আমি বেরিলিয়াম করে ফেলছি ভুলে, না। আচ্ছা, তো এখানে আর একটা কি অ্যাড হবে বলো তো, 2p1 অ্যাড হবে কিন্তু। এই তো মানে রুলে পড়তে গেলে আমি ভুলটা বুঝে যেতাম আসলে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে একটু ইরেজ করে ফেলি। আচ্ছা, এখানে কি হবে 5। আচ্ছা চলো দেখে নিই আমরা। এই যে দেখো, এটার শেষ ইলেকট্রনটা কিন্তু 2p তে গেছে, ঠিক আছে। এই জিনিসটা তো আমরা সবাই জানি যে এস এ কয়টা ইলেকট্রন ধরে, পি তে কয়টা ইলেকট্রন ধরে। তাও আমি পাশে লিখে দিচ্ছি, 6টা। হ্যাঁ এটা আমি পাশে লিখে দিচ্ছি, তাও কোনো সমস্যা নেই। এস পি ডি এফ, এস এ ধরে 2টা হাইয়েস্ট, পি এ ধরে 6টা, ডি তে ধরে 10টা, ডি এর উপরে আমাদের লাগবে না এবার। আর কি, এফ এ ধরে 16টা। এফ এ 16টা ধরে না, ঠিক বলেছি না? আর 14টা। প্রথমে 2 থেকে শুরু হবে, তারপর 4 4 করে বাড়বে। ও হ্যাঁ 14টা, আচ্ছা সরি। আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই যেহেতু জানি, এই জিনিসটা জানলে কিন্তু আর আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন করতে সমস্যা হয় না, ঠিক। তো পি এর হাইয়েস্ট ধরে 6টা, কিন্তু এখানে আছে একটা, তো শেষ ইলেকট্রনটা পেয়ে গেছে। তো এই রুল অনুযায়ী আমরা কি জানি, শেষ ইলেকট্রন যদি পি তে যায়, আমরা পি এর সমস্ত ইলেকট্রন সংখ্যা আর এস এর সম্পূর্ণ ইলেকট্রন সংখ্যা, এই দুইটা তো ধরবই, এর সাথে আবার কি যোগ করতে হবে বলতো, 10 যোগ করতে হবে, ঠিক আছে। তো আমরা সবার প্রথমে পিরিয়ডটা বের করে ফেলি। বোরনের পিরিয়ডটা কত বলতো, এই যে দেখো, এখানে কিন্তু এন এর সর্বোচ্চ মান আমরা কত দেখতে পাচ্ছি, 2। তো পিরিয়ড যেহেতু এন এর সর্বোচ্চ মান 2, আমরা বলে দিব যে বোরন দ্বিতীয় পিরিয়ডে আছে। আচ্ছা, তো বোরনের পিরিয়ড বের করে ফেললাম, এখন আমরা গ্রুপ নাম্বার বের করি, চলো। গ্রুপ নাম্বার যখন আমরা বের করতে যাব, এই যে এস এর টোটাল ইলেকট্রন আর পি এর টোটাল ইলেকট্রন আমরা প্লাস করলাম 2, এখানে 1 আছে, প্লাস 1, আর কি আমাদের 10 প্লাস করতে হবে, ঠিক আছে, প্লাস 10। তো এই টোটালটা প্লাস করার পর আমরা কি দেখতে পাচ্ছি বলতো, 13 দেখতে পাচ্ছি।
আমরা কিন্তু ই অনুযায়ীও বোরনের গ্রুপ নাম্বার আমরা যে পিরিয়ডিক টেবিল বানিয়েছিলাম ওই অনুযায়ী কিন্তু 13ই দেখতে পেয়েছি, ঠিক আছে? তো বোরনের গ্রুপ নাম্বার 13 বের হয়ে গেল। এটা কি সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটু রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা, তো এইটাই এস এর যে টোটাল, এই যে এই এসটা নিলে কিন্তু আবার হবে না, পি অরবিটালের ঠিক আগে যে এস অরবিটালটা থাকবে সেই এসটা নিতে হবে, ঠিক আছে? তো এইটাই, তো এখানে যে এস অরবিটাল থাকবে এটার টোটাল ইলেকট্রন, আর পি এর যে অরবিটালটা থাকবে, পি অরবিটালের যে টোটাল ইলেকট্রন এটার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ নাম্বার বের করে ফেলবো। আচ্ছা, তো এই গেল রুল নাম্বার 2। এখন কি রুল নাম্বার 3-এ লাস্ট ইলেকট্রনটা যদি ডি এবং এস এ যায় তখন আমরা কি করব? তো এইটার এক্সাম্পলটা আমি দেখাবো স্ক্যান্ডিয়াম দিয়ে। স্ক্যান্ডিয়ামেরই আমরা কত জানি? 21। তো এটার শেষ ইলেকট্রনটা যদি ডিতে যায় তখন আমরা কি জানি? ফর্মুলাটা হচ্ছে তখন, এটা কিন্তু তোমরা ফর্মুলাটা লিখে ফেলো, গ্রুপ নাম্বারটা তখন হচ্ছে কত? n-1 ডি ইলেকট্রন যোগ এস এর টোটাল ইলেকট্রন নাম্বার। n-1টা এখানে কি বোঝাচ্ছে? এই যে দেখো, ডি এর মধ্যে এই এনটা কিন্তু আবার এই এন এর সাথে কেউ গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ডি এর ইলেকট্রন নাম্বার বুঝাচ্ছি আমরা, ঠিক আছে? এখানে এই এনটা দিয়ে, এটা তোমরা চাইলে পাশে অ্যারো দিয়ে, অ্যারো সাইন দিয়ে লিখে রাখতে পারো যে এখানে ডি এর, ডি অরবিটালের ইলেকট্রন নাম্বার গুলোকে আমরা বুঝাচ্ছি। আচ্ছা, তো ডি অরবিটালের, সরি ঠিকই ছিল, এটা ওই এনটাই, ইলেকট্রনটা না, এটা হচ্ছে আসলে ডি যে এনটা থাকবে ওই n-1 যে আগের ডিটা ওইটার ইলেকট্রনটা প্লাস ই। এটা আমরা এক্সাম্পলে গেলে আমি বুঝাতে পারবো আর একটু ভালো। এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে গেলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখো কি দেখতে পাই, এই যে দেখো স্ক্যান্ডিয়ামেরই আমরা কত জানি? 21। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশন করলে আমরা কত পাই? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1 আর 4s2। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 3 থেকে আসলে আর কি এই জিনিসটা একটু ভালো করে করে আসলে একটু বেটার হতো, তাও সমস্যা নাই। এখানে দেখো কি, এটা কিন্তু একটা এক্সেপশনাল তুমি বলতে পারো। আমরা লাস্ট ইসের আউফবাউ প্রিন্সিপাল যখন শিখবো তখন আমরা দেখতে পাবো যে এনার্জি লেভেল আছে, ঠিক আছে? কিছু চ্যাপ্টার 3টাই কারণ আর কি স্কিপ দিতে চাচ্ছিলাম না, তাও তোমাদের অনেক আর কি রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে? সমস্যা নাই। আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিকটা আছে, তাও আমি বলে দিচ্ছি। দেখো, এখানে আমরা আউফবাউ প্রিন্সিপাল যখন শিখবো তখন আমরা আসলে দেখতে পারবো যে ইলেকট্রন আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন সবার আগে কোন অরবিটালে ঢুকে যেটা লোয়ার এনার্জেটিক, ঠিক আছে? কেন? ধরো তুমি ধরে নাও একটা বাসার মধ্যে 2 জন আছে, আর একটা বাসার মধ্যে 1 জন আছে। এখন তুমি ধরো একই বাসার মধ্যে 2 রুম, এক রুমে 2 জন আছে, এক রুমে 2 জন আছে, এই রুমে ধরো 2 জন আছে, আর এই রুমে 1 জন আছে। এখন তুমি যদি এই বাসায় যাও তোমার কোন রুমে ঢুকতে সুবিধা হবে? 2 জনের রুমে না একজনের রুমে? নিশ্চয়ই এই রুমে থাকলে তোমার একটু আরামে ছড়াই ছিটাই থাকতে পারবা। এইটাই, এইখানে রুম কম মানে ওইটাই বুঝাচ্ছে আর কি। ওখানে ই কম, এনার্জিটাও কম, ওখানে যাইতে সুবিধা হচ্ছে ইলেকট্রনটার, ঠিক আছে? তো 3D থেকে 4s এ যেতে কিন্তু ইলেকট্রনের সুবিধা হয়, কারণ 3D চেয়ে 4s এর এনার্জি কম একটু, ঠিক আছে? 4s এ যেতে একটু কম এনার্জি লাগে, ঠিক আছে? তো এই কারণে ইলেকট্রন সবার আগে 4s যে ফিল আপ করে, 4s এর 2টা ফিল আপ করে, তারপর 3D তে ফিল আপ করা শুরু করে, ঠিক আছে? এই জিনিসটা আর কি চ্যাপ্টার 3টা আমরা যখন যাব তখন আমরা বুঝে ফেলবো আরো ভালো করে, যদি এখন কনফিউশন থাকে এখন একটু কনসিডার করে নাও। তো এই জিনিসটাই বলছিলাম, আমাদের নিয়ম অনুযায়ী কি বলতো, n-1 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম যেটা n, এখানে ডি এর জন্য যে এটা আছে, এখানে কিন্তু আমরা 4D এর কথা বলছি না, 4Dও এখানে এক্সিস্ট করছে, ঠিক আছে? কিন্তু 4D এর মধ্যে জিরো, কোনো ইলেকট্রন নাই। এটা 4D ধরে নিলে কিন্তু করলে ভুল হবে, এই কারণে আর কি বলা হয় n-1টা আর কি ধরা হয় ইজিলি, যেন
এস এর ক্ষেত্রে আমরা যে এনটা ইউজ করি ওইটাই ইউজ করতে পারি, এস এর এন এর ক্ষেত্রে ভ্যালু এখানে 4 না, ওই এনটাই যেন আমরা ইউজ করতে পারি ওই কারণে। তো n-1 ডি কি বোঝাচ্ছে, এই যে 4-1 মানে 4s এর যে আগে যে ডি অরবিটালটা থাকবে ওইটা। কিন্তু আমরা কোয়েশ্চেনে কি বললাম, লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে, এখানে কিন্তু লাস্ট ইলেকট্রন আগে 4s এ ঢুকছে তারপরে এটাতে ঢুকছে, ঠিক আছে। এখানে কিন্তু 3D তে একটা ঢুকে তারপর 4s এ দুটো যাচ্ছে না কিন্তু ভুলেও, এখানে সবার আগে 4s এ দুটো ঢুকছে তারপর 3D তে একটা ঢুকছে, ঠিক আছে। 3D তে যে একটা ঢুকছে এইটাই ইন্ডিকেট করার জন্য n-1 টা দেওয়া ফর্মুলার মধ্যে। তো এটার যে ইলেকট্রন নাম্বার ওইটার সাথে আমরা কি প্লাস করব, 4s এর যে ইলেকট্রন নাম্বার। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলতো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে পিরিয়ডটা কত হবে আমাকে একজন বলো তো, এটা কি 3 হবে না 4 হবে? পিরিয়ড নাম্বার তো আমরা 4 হবে। হ্যাঁ, কেন? কারণ এন হচ্ছে হাইয়েস্ট, এখানে হাইয়েস্ট এন কত 4। এটা দেখবা তোমরা 1 2 3 4 এর মধ্যে সব থেকে হাইয়েস্ট কোনটা আছে, 4 আছে, এটা তোমরা পিরিয়ড নাম্বার হিসেবে বসাই দেবা, ইজি। আচ্ছা, এখন গ্রুপ নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, n-1 ডি ইলেকট্রন মানে কি, n-1 মানে আগের ডি ইলেকট্রন, আগের ডি ইলেকট্রন কি 3D, 3D এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন নাম্বার প্লাস 4s মানে যে অথবা এটাকে তোমরা ns ও লিখতে পারো, ns এর মধ্যে যে ইলেকট্রনটা থাকবে ওইটা, ঠিক আছে। ns এর এখানে যে ইলেকট্রন নাম্বারটা ওটা হচ্ছে কত 2, তো এটার সাথে প্লাস 2 করব, তো এটার আমরা গ্রুপটা কত পেয়ে যাচ্ছি, 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 3 পেয়ে যাচ্ছি। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা যখনই করব তখন কিন্তু আমরা দেখব পিরিয়ডিক টেবিলে গ্রুপটা 3। এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, কারো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা সামনে আগাই। এটা তোলা হয়েছে তো সবার, হৃদয় ভাই তোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, তাহলে এখন আপনাদের যে কোয়েশ্চেনটা ছিল ভাই আসলে যে হাইড্রোজেন হিলিয়াম এগুলো আসলে ঝামেলাটা কোথায় করে। হিলিয়ামটা আসলে আমি এখানে লিখি নাই কারণ ওইটা পরীক্ষায় বেশি একটা আসে না, হাইড্রোজেনটা মাঝে মাঝে চলে আসে। হিলিয়ামটা তোমরা সবাই যদি বই থেকেই পড়ে নাও ইজিলি বুঝতে পারবে। হিলিয়ামের জন্য এটা থেকে আমি কিছু এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিতে পারবো আসলে কি যুক্তি দিয়ে তোমরা বলতে পারো যে আসলে তো হিলিয়াম 18-তে থাকার কথা না। সবার প্রথমে হিলিয়ামের কথা বলতে গেলে কি আসে মাথায়, হিলিয়াম তো ভাইয়া হাইড্রোজেনের পরে, হাইড্রোজেন যদি গ্রুপ 1-এ হয় তাহলে হিলিয়াম গ্রুপ 2-তে থাকার কথা না, এই একটা যুক্তি। আবার একই যুক্তি হাইড্রোজেনের ক্ষেত্রেও খাটানো যায়, হিলিয়াম যদি গ্রুপ 18-তে হয় তাহলে হাইড্রোজেন 17-তে হওয়ার কথা না ভাইয়া, এই যুক্তিও খাটানো যায়। তো এইটা মেইনলি যুক্তি দিয়ে একটু মজার কথা। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা গ্রুপ 1-এ থাকার জন্য আর্গুমেন্ট দেখবো, গ্রুপ 17-তে থাকার জন্য আর্গুমেন্ট দেখবো। তো গ্রুপ 1-এ থাকার জন্য সবার প্রথম আর্গুমেন্টটা কি আমরা জানি, প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ভ্যালেন্সি। তো গ্রুপ 1-এ যে মৌলগুলো থাকে ঠিক আছে, ওইগুলোর ভ্যালেন্সি বা শেষে যে এটা থাকে, আমি আসলে সবগুলো লাইন বাই লাইন দেখে তারপর এক্সাম্পল দেখে ফেলবো না এটা, ঠিক আছে। আচ্ছা, ভ্যালেন্সি তো আমরা সব জানি যোজ্যতা সংখ্যা, ঠিক আছে, মানে ওইটার একদম লাস্ট যে অরবিটাল ওইখানে যতগুলো ইলেকট্রন আর নেওয়ার জায়গা থাকে ওইটাকেই কিন্তু আমরা ভ্যালেন্সি বলছি, বা যতগুলো ফাঁকা ইলেকট্রনের জন্য জায়গা থাকে, যতটুকু ফাঁকা জায়গা ইলেকট্রনের জন্য থাকে ওইটাই আমরা ভ্যালেন্সি বলছি। কিন্তু তো গ্রুপ 1-এর যে এলিমেন্ট গুলো আছে সবগুলার এটা লিখলেই হবে যে গ্রুপ 1-এর এলিমেন্ট গুলোর যোজ্যতার সংখ্যা 1। আর হাইড্রোজেনের যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, তো এস এর মধ্যে দুইটা ধরে হাইয়েস্ট, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে এস এর মধ্যে আর একটা ফাঁকা আছে, তো হাইড্রোজেনেরও যোজ্যতার সংখ্যা কত 1। আচ্ছা, তো ভ্যালেন্সি চলে গেল আমাদের। এরপর কি আসবো আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কি গ্রুপ গ্রুপ বের করার সিস্টেম যেটা, যদি এস এ লাস্ট ইলেকট্রন যায় এস এর মধ্যে যত ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস শেষ হয় কিন্তু S1 দিয়ে, তার মানে কি হাইড্রোজেন গ্রুপ 1-এ থাকার কথা। আর গ্রুপ এটাও তোমরা লিখতে পারো যে গ্রুপ 1-এর এলিমেন্ট গুলারও সবগুলার ইলেকট্রনিক বিন্যাস শেষ হয় S1 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা যুক্তি কি দেখানো যায়, কম্পাউন্ড উইথ নন মেটাল, মানে হাইড্রোজেন অধাতুর সাথে যৌগিক গঠন সৃষ্টি করে বা যৌগ সৃষ্টি করে, ঠিক আছে। অধাতুর সাথে বিভিন্ন যৌগ সৃষ্টি করে, যেমন তুমি বলতে পারো HCl, বা আমাদের ডেইলি কিন্তু আমরা খাই পানি, পানির মধ্যে কি থাকে H2O, তো H2O তে কি থাকে হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক। অক্সিজেন নিশ্চয়ই আমরা সবাই জানি মোটেও মেটাল না, নন মেটাল। তো হাইড্রোজেন নন মেটালের সাথেই করে। আর গ্রুপ 1-এ যে এলিমেন্ট গুলো আছে ওইগুলাও বেশিরভাগই কিন্তু নন মেটালের সাথে রিঅ্যাকশন করে, যেমন হ্যালিনা
কাল রবি স্কুলে গিয়েছিল, এটা আমরা শিখেছি ঠিক। তো গ্রুপ 1 এর মধ্যে কি সোডিয়াম আছে, সোডিয়াম ক্লোরাইড লবণ আমরা খেয়ে থাকি। ক্লোরিন ওইটা হচ্ছে নন মেটাল। তো ওইরকমই এটা তোমরা এক্সাম্পল দিতে পারো যে NaCl সোডিয়াম নন মেটালের সাথে রিয়াকশন করতেছে গ্রুপ 1, আবার হাইড্রোজেন ও H2O নন মেটালের সাথে রিয়াকশন করছে, তো হাইড্রোজেনও গ্রুপ 1 এ থাকা উচিত। আর কি ইলেকট্রোপজিটিভিটি মানে তড়িৎ ধনাত্মকতা। আচ্ছা, তো গ্রুপ 1 এ যে এলিমেন্ট গুলো থাকে ওটা কিন্তু বেশিরভাগই পজিটিভ আয়ন থাকে, ঠিক আছে। পজিটিভ আয়ন গুলা মানে কি ধনাত্মক আয়ন থাকে। তো ধনাত্মক আয়নের ক্ষেত্রে আমরা কি দেখি, ওটা খুবই দ্রুত একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এদের জন্য ইলেকট্রন ছেড়ে দেওয়া খুবই সহজ, ঠিক আছে। সোডিয়াম যখনই আমরা জানি রিয়াকশন করে, চ্যাপ্টার 5 এ যে আমরা দেখব, যখনই সোডিয়াম রিয়াকশন করে সোডিয়াম Na+ হয়ে যায়, আবার Cl- এর সাথে রিয়াকশন করে। তো Na+ কি সোডিয়াম ধনাত্মক আয়ন, ঠিক। আর Cl- হচ্ছে ঋণাত্মক আয়ন। তো এইটাই গ্রুপ 1 এর এলিমেন্ট যেহেতু যথেষ্ট তড়িৎ ধনাত্মকতা রয়েছে, তো হাইড্রোজেনেরও সেটা আছে। তো হাইড্রোজেন তো গ্রুপ 1 এ থাকাই উচিত। তো গ্রুপ 1 এর জন্য সবাই আর্গুমেন্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোলা হয়েছে তো হৃদয় ভাই, না? হ্যাঁ, হয়ে আচ্ছা, গেছে। আমরা তাহলে আগাই। আচ্ছা, আর্গুমেন্ট ফর গ্রুপ 17, সময় প্রায় হয়ে গেছে, তো একটু ফাস্ট যাই এখন, ঠিক আছে। গ্রুপ 17 এ বসানোর জন্য হাইড্রোজেনের আর্গুমেন্ট আমরা কি জানি, বসানোর ক্রম। এই যে প্রথমে যেটা বলছি, হাইড্রোজেন কিন্তু আসে হিলিয়ামের আগে। তো হিলিয়াম যেহেতু 18তে বসে ভাইয়া, হাইড্রোজেন তো নিশ্চয়ই 17তে বসা উচিত। গ্রুপ 17 গুলো খুবই সহজ বুঝার কি, পজিশন বিফোর নোবেল গ্যাস, এটাও কিছুটা এটার মতোই। গ্রুপ 17তে যে মৌলগুলো আছে এগুলো সবগুলা আদর্শ গ্যাসের আগে বসে, কিন্তু গ্রুপ 17 আমরা কি জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে। তো ওইগুলো কিন্তু সব আদর্শ গ্যাসগুলোর আগে বসে। এখন হাইড্রোজেন যেহেতু হিলিয়াম একটা আদর্শ গ্যাস ওইটার আগে, তো হাইড্রোজেনেরও 17তে বসা উচিত। আচ্ছা, তো হাইড্রোজেন কিন্তু বলেছিলাম না ডুয়াল নেচার, হাইড্রোজেন মেটালের সাথেও বন্ড করে বা যৌগ গঠন করে, আর কি নন মেটালের সাথেও করে। তো মেটালের সাথে যখন করে সেটার আমরা বিভিন্ন এক্সাম্পল দেখতে পাই, যেমন CaF2, CaH2, এটা তোমরা আরো চ্যাপ্টার 11-এ গেলে মিনারেল ওর ওইগুলোর ক্ষেত্রে আর একটু ভালো পাবা তোমরা কয়েকটা মাঝে মাঝে। আচ্ছা, তো হাইড্রোজেন কিন্তু মেটালের সাথেও রিঅ্যাকশন করে, ঠিক আছে। আর গ্রুপ 17-এ যারা রয়েছে তারাও বেশিরভাগই মেটালের সাথে রিঅ্যাকশন করে, ওই কারণে আর কি বলাই যায়, ঠিক আছে। CaF2 যেমন, এফ এফ হচ্ছে গ্রুপ 17-এর একটা এলিমেন্ট, ওটা ক্যালসিয়ামের সাথে রিঅ্যাক্ট করছে, মেটাল। আবার হাইড্রোজেন হচ্ছে CH2 ক্রিয়েট করছে, ওইটাও একটা মেটালের সাথে রিঅ্যাকশন করছে। আচ্ছা, আর একটা মজার জিনিস তোমাদের বলে রাখি, যেগুলারই উচ্চারণের শেষে আম দেখবা তোমরা, ওইগুলো কিন্তু সব মেটাল, ঠিক আছে। ক্যালসিয়াম, ব্যারিয়াম, স্ট্রন্টিয়াম, সব মেটাল। লাস্টে যেগুলারই আম থাকবে সবই মেটাল। আচ্ছা, আর শেষ পয়েন্টটা হচ্ছে কি অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। আচ্ছা, হাইড্রোজেন কিন্তু দ্বিপারমাণবিক অবস্থায় থাকে গ্রুপ 17-র মৌলগুলোর মতো। গ্রুপ 17-এর মৌলগুলো যদি তোমরা দেখো পরিবেশে, কিন্তু ক্লোরিন, ফ্লোরিন এগুলো কিন্তু F2Cl2I2 এই অবস্থায় থাকে। আর হাইড্রোজেনও কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রেই H2 গ্যাস হিসাবে থাকতে পছন্দ করে পরিবেশে। তো ওই দিক দিয়ে কিন্তু আমরা এটাও বলতে পারি যে এটা আসলে গ্রুপ 17-এও থাকার যোগ্য। তো মাঝে মধ্যে পরীক্ষায় আসতেও পারে, তখন তোমরা এটা আর কি লিখে দিতে পারো সুন্দর করে। আচ্ছা, তো আজকের প্রিপারেশনে আরো কিছু আমরা দেখে নেই। এটা তোমরা একটু ফাস্ট স্ক্রিনশট তুলে নাও, এটা তোমরা পরে নোট করে নিও, ঠিক আছে। আজকে যেহেতু সময় কম, একটু ফাস্ট যেতে হবে, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও বা ছবি তুলে নাও। ভাইয়া আগেরটা আরেকবার দেখালে ভালো হয়, স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, না হলে বলো। আচ্ছা, হয়েছে ঠিক আছে আশা করি। ভাইয়া। আচ্ছা, তো পর্যায় সারণীর যে মৌলগুলো আছে ওইটার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, ঠিক আছে। এটার মধ্যে পর্যায় সারণীর মধ্যে যে মেটালিক ধাতুগুলো বা ধাতুগুলো আছে ওইগুলোর কি কি বৈশিষ্ট্য থাকবে, এটা চকচকে হবে, এটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওইগুলো চকচকে হবে, গ্লসি হবে, ধাতব শব্দ উৎপন্ন করবে, মানে ওটা কিন্তু টাক দিলে পর একটা টিং টিং শব্দ করে কিন্তু মেটাল। চামচ, তুমি যদি একটা চামচের সাথে চামচ বাড়ি দাও একটা আলাদা শব্দ করবে, কিন্তু এটা কাঠের সাথে বাড়ি দিলে কিন্তু ওরকম শব্দ করবে না। আমরা সবাই নিশ্চয়ই শব্দটা শুনেছি, কাচের গ্লাসের মধ্যে যখন আমরা ট্যাং অথবা কিছু একটা গোলাই চামচ দিয়ে, তখন এই শব্দটা কিন্তু হয়, ওই শব্দটাই। আর তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে, এরকম একটা, এরকম গুলাকেই কিন্তু আমরা ধাতু বা মেটালিক বলছি। তো এগুলো হচ্ছে মেটালিক প্রপার্টি বা ধাতব বৈশিষ্ট্য বলতে পারো। আর নন মেটালিক প্রপার্টি কি কি, নন মেটালিক এগুলা ঠিক উল্টা, খুবই সহজ, একটা মনে রাখলে অন্যটা জাস্ট নয় বসাই দেবা বা না বসাই দেবা। চকচকে নয় মানে গ্লসি হবে না নন মেটাল, আমরা কি জানি প্লাস্টিক
ওইটা কিছু কিছু পার্থক্য আছে, প্লাস্টিকটা আর কি একটু উপরে এক্সট্রা লেয়ার দিয়ে একটু গ্লসি বানানো হয়, ওটার সাথে অনেক কিছু মিশানো হয়, কিন্তু এমনি কাঠ কাঠ কিন্তু গ্লসি না, কাঠ কিন্তু চকচক করে না, আয়রন অথবা ইসের মতো চামচের মতো কিন্তু কাঠ চকচক করে না, ধাতব শব্দ উৎপন্ন করে না, আর কি তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না। সিম্পল। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখে নিলাম। আর কি এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, পিরিয়ডিক টেবিলে আমরা যখনই লেফট টু রাইট মুভ করব, মানে বাম থেকে ডান দিকে আমরা যখন যেতে থাকবো, অ্যাটমিক যে রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ ওইটা বড় থেকে আস্তে আস্তে ছোট হতে থাকবে। প্রত্যেকটা স্লাইডে ছবি তুলে নাও, আগেরটা ছবি তুলেছো সবাই? একটু রেসপন্স করো, আগের স্লাইডে ছবি তোলা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটারও তোমরা, আমি সম্পূর্ণটা আনি তারপর ছবিটা তুলে ফেলো। এই যে দেখো, লেফট টু রাইট পিরিয়ডিক টেবিলে কিন্তু আমরা জানি অ্যাটমিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, আস্তে আস্তে ওইটা বড় থেকে ছোট হতে থাকবে অ্যাটমিক ব্যাসার্ধ। এটা আসলে কেন হয় ভাইয়া? কেন হয়? এই যে দেখো, আমরা পিরিয়ডিক টেবিলে যখন উপর থেকে নিচে নামি, তখন এক একটা এক্সট্রা অরবিট যোগ হয় কিন্তু, ঠিক আছে? কিন্তু আমরা যখনই লেফট থেকে রাইটে যাচ্ছি পিরিয়ডিক টেবিলে, তখন কিন্তু অরবিট যোগ হচ্ছে না, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইলেকট্রনের সংখ্যা বাড়ছে দেখে নিউক্লিয়াসের চাপও বাড়ছে, নিউক্লিয়াসের মানে টান বাড়ছে, নিউক্লিয়াসের টান যত বাড়ছে ওইটা আসলে আরো ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাট্রাকশনের জন্য আস্তে আস্তে ছোট হতে হতে এরকম ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো টপ থেকে বটম আমরা যখন উপর থেকে নিচে যাই, তখন আবার দেখা যায় কি এটার সাইজটা বাড়তে থাকে। এটা তোমরা পাশে ব্র্যাকেটে লিখে রাখো, পিরিয়ড অনুযায়ী আর গ্রুপ অনুযায়ী, ঠিক আছে? আমরা যখন গ্রুপ অনুযায়ী উপর থেকে নিচে নামি, তখন আসলে ছোট থেকে বড় হতে থাকে। কেন? একই একই এক্সপ্লেনেশন। ওইটাতে কেন ভাইয়া? কারণ ইলেকট্রন নাম্বার অতটা না বাড়লে পরও প্রত্যেকটাতে অ্যাড হচ্ছে, একটা একটা এক্সট্রা করে অরবিট অ্যাড হচ্ছে। তো অরবিট অ্যাড হওয়ার জন্য অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বড় হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা সরি, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা এখন লিখে রাখো। তোমরা ফিজিক্সে আশা করি সবাই প্রপোর্শনাল এই সাইনটার সাথে পরিচিত হয়েছো। ফিজিক্সে এটা পড়া হয়েছে না, প্রপোর্শনাল সাইনটা? আচ্ছা, যদি পড়া না হয়ে থাকে তাহলে এটা আমি এখন এক্সপ্লেন করে দিচ্ছি। অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ এরকম প্রপোর্শনাল সাইনটা দিয়ে নাও, 1 উপরের যে সবগুলা, উপরের কি কি আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা, এই সবগুলার অপোজিট, অপোজিটই কনসিডার করতে পারো, ঠিক আছে? তো এটা একটা গুরু বাক্য ধরে নাও বা মেইন বাক্য ধরে নাও। এইটাই সবসময় মনে রাখতে হবে যে অ্যাটমিক রেডিয়াস যদি বাড়ে, এইটার এটা উল্টা, আমি ঠিক এইটার এটা উল্টা, এটা মনে রাখতে হবে প্রথম। তো অ্যাটমিক রেডিয়াস যদি আমি বাড়াই, এটা কমবে, আবার যদি অ্যাটমিক রেডিয়াস কমাই, এটা বাড়বে। বুঝছো? তাহলে এই জিনিসটাই মনে রাখতে হবে আর কি, বুঝতে পারছো? যে পারমাণবিক ব্যাসার্ধ যত কমতে থাকবে, ঠিক আছে, এগুলা তত বাড়তে থাকবে। আবার পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়তে থাকবে, এগুলা তত কমতে থাকবে, ঠিক আছে? এটা তাড়াতাড়ি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, না হলে হৃদয় ভাই বলো। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তাহলে এই জিনিসটার একটা স্ক্রিনশট তুলে নাও তোমরা, এখানে জাস্ট বোঝানোর কাজ, লেখার কিছু নাই। এটাই যেটা বলছিলাম, এই যে দেখো, পিরিয়ড বরাবর যখন তুমি নামছো তখন তোমার অ্যাটমিক রেডিয়াস কিন্তু কমছে। এখানে আবার একটু উল্টাটা দেওয়া আছে, এখানে আমি আর কি তোমাদের উপরে লিখেছি বাম থেকে ডান দিকে, এখানে আর কি বাড়াটাই বোঝাচ্ছে আর কি, উপর থেকে নিচেও পাশ দিয়েও বাড়াটা বোঝাচ্ছে, যে লেফট সেম জিনিস, একই জিনিস। লেফট থেকে রাইটে গেলে যদি কমে, তাহলে রাইট থেকে লেফটে আসলে নিশ্চয়ই বাড়বে। যদি আমরা প্রথমে মাথা করছি পরে উল্টা গেলে আমরা পা পাবো, নর্মাল, ইজি জিনিস। তো এখানে ওইটাই বোঝাচ্ছে যে অ্যাটমিক রেডিয়াস রাইট থেকে লেফটে গেলে ওরকম বাড়বে। তো আমার উপরের ওইটাই মনে রাখো, এটা মনে রাখো না, উপরেরটা একটু কনফিউজিং হলে পরে ওইটা আর কি পরীক্ষা বেশি লাগে, কারণ তোমাদের প্রশ্নগুলা পিরিয়ড আর গ্রুপ ওয়াইজই দেয়। আর কি এরকম ব্যাকা বরাবর আস্তে আস্তে কিন্তু নন মেটালিক ক্যারেক্টার এদিকে বাড়তে থাকে, ঠিক আছে? এদিকে কিন্তু নন মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে, আর এই পাশ থেকে যখন এই পাশে আসতে থাকে নন মেটালিক ক্যারেক্টার কমে। আচ্ছা, এখানে দেখো কি তোমাদের যা বলেছি তাই, অ্যাটমিক রেডিয়াস এখানে বাড়ছে, তো এখানে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি এখানে কি হচ্ছে, এদিকে বাড়ছে, ঠিক আছে? তুমি যদি এটা কনসিডার করো যে অ্যাটমিক রেডিয়াস
এদিকে যেহেতু বাড়ছে, তো এদিক দিয়ে যদি আবার তুমি এদিক দিয়ে আসতে চাও তখন কি আয়োনাইজেশন এনার্জি কমছে, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে, এই জিনিসটা, এইটা একটা তোমরা একটু মনে রেখো আর কি। ছবি তুলে রাখো, ছবি তোলা হয়ে গেছে আশা করি সবার। আচ্ছা, তো আজকে আর লাস্ট দুইটা টপিক আয়নীকরণ শক্তি আর এইটাই। তো আজকে লাস্টের টপিক এটাই ডিসকাস করব। আর কালকে আমরা যাব ইলেকট্রন অ্যাফিনিটিতে, ঠিক আছে। আর এটার এক্সেপশনটা আমরা কালকে ডিসকাস করব। এটার কিছু এক্সেপশন আছে। আমরা যেটা শিখলাম আসলে যে অ্যাটমিক রেডিয়াসটা যদি বাড়ে তখন কি হবে, আয়োনাইজেশন এনার্জি কমতে থাকবে, ঠিক আছে। আবার কি অ্যাটমিক রেডিয়াস যদি কমে আয়োনাইজেশন এনার্জি কি হবে, বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি আমরা কাকে বলছি, আয়নীকরণ শক্তি। এইটা ধরো একটা মৌল, এক মোল, এ একটা এলিমেন্ট, এক মোল এলিমেন্টের মধ্যে আমরা কি একটা এনার্জি দিলাম। এখন এই এনার্জিটা আসলে কি, এই এনার্জিটা দেওয়ার ফলে কি হয়েছে দেখো, এনার্জিটা দেওয়ার ফলে এই মৌলটা এই পজিটিভ এনার্জিটা গ্রহণ করছে, গ্রহণ করে এক মোল পজিটিভ আয়ন হয়ে গেছে, ঠিক আছে। এক মোল পজিটিভ আয়ন হয়ে গেছে আর কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে। এখন হইলো কি, আমরা আসলে এনার্জিটা কি অ্যাপ্লাই করছি, আমরা এইটার ভিতরে যে এনার্জিটা অ্যাপ্লাই করেছি একটা এক মোল ইলেকট্রন বের করার জন্য, এই এনার্জিটাকে কিন্তু আমরা আয়নীকরণ শক্তি বলছি। আচ্ছা, ডেফিনেশনে গেলে এখন একটু ক্লিয়ার হয়ে যাবা। এটা গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রনকে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি দেওয়া হয় তাকেই আমরা আয়নীকরণ শক্তি বলছি, ঠিক আছে। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে জিনিসটা কি। সবকিছু কিন্তু এক মোল থাকবে, এটাকে এই কারণে আমি অন্য কালি দিয়ে লিখছি, এটা ইম্পর্টেন্ট। আর একটা কি, গ্যাসীয় অবস্থায়, গ্যাসিয়াস অবস্থায় এটা ইম্পর্টেন্ট। তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এই যে এক মোল মৌল, এর পরমাণু থেকে এক মোল ইলেকট্রন কিন্তু আমরা বের করে দিছি, ঠিক আছে। ইলেকট্রন বের করা কিন্তু ডান দিকে দেখায়, এটা সবাই মনে রেখো। আর ইলেকট্রন অ্যাড হওয়াটাকে বাম দিকে দেখায়। আচ্ছা, তো ইলেকট্রনটা আমরা বের করে দিছি এক মোল ইলেকট্রন, অপসারণ করে এক মোল ধনাত্মক আয়ন, এই যে এক ধনাত্মক আয়ন হয়েছে, এটাও এক মোল ধনাত্মক আয়ন হয়েছে, ঠিক আছে। সবই এক মোল, এটা মনে রাখবা। ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি আমরা দিলাম, এখানে যে শক্তি দিয়ে আমরা ইলেকট্রনটাকে বের করে আনলাম অরবিটটা থেকে, ওই শক্তিটাই আসলে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। এটার একটা ছবি তুলে ফেলো। যেমন একটি উদাহরণ এর ক্ষেত্রে তোমরা দেখতে পারো, এই যে দেখো, সোডিয়ামের মধ্যে আমরা একটা এনার্জি দিলাম, এনার্জি দিয়ে সোডিয়াম প্লাস বানাই দিলাম, ইলেকট্রন একটা বের হয়ে গেল। আবার এই সোডিয়াম প্লাসের মধ্যে এনার্জি দিলাম, Na2+ হয়ে গেল, আর একটা ইলেকট্রন বের হয়ে গেল। আবার করলাম এটা, Na3+ হয়ে গেল। আচ্ছা, তো এখানে আসলে আমাকে বলো তো কোনটার মানে সিরিয়াল ওয়াইজ আয়নীকরণ শক্তি কোনটার বেশি কোনটার কম হবে, আমাকে একজন বলে ফেলো তো। এইটাই আজকে আমাদের, এরপরই ক্লাস শেষ। Na প্লাসের আয়নীকরণ শক্তি হচ্ছে কম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বেশি হবে। আচ্ছা, এটা কেন হবে বলো তো। এই যে দেখো, এখানে কিন্তু আমরা অলরেডি একটা মানে এক মোল ইলেকট্রন বের করে দিয়েছি, ঠিক আছে। এখন Na2+ কিন্তু সাধারণত দেখা যায় না, ঠিক আছে। প্রচুর এনার্জি দেওয়া লাগে Na2+ বানানোর জন্য, Na3+ এর জন্য আরো অনেক বেশি দেওয়া লাগে। কেন, এই যে দেখো, এটা কিন্তু অলরেডি এক মোল পজিটিভ আয়ন হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন এটার মধ্যে তুমি যদি আরো মানে এই একই এনার্জি দিয়ে কিন্তু তুমি আবার এখান থেকে ইলেকট্রন বের করতে পারবে না, তোমার এর থেকেও বেশি এনার্জি দেওয়া লাগবে এরকে Na2+ বানানোর জন্য, ঠিক আছে। তো এই জিনিসটাই যে IE1 মানে আয়নাইজেশন এনার্জি, প্রথমটা বড়, এটা এরকম, প্রথমটা সব থেকে বড়, তারপর ছোট, তারপরে সরি এটা উল্টা হয়ে গেছে না, এটা তোমরা একটু ঠিক করে লেখো, ঠিক আছে। এখানে 3, 2, 1 হবে, ঠিক আছে। 3 আর 1 এর পজিশনটা তোমরা এক্সচেঞ্জ করে ফেলো। এটা একটু শর্ট করে লিখে রাখো আর ছবিটা তুলে ফেলো। আমি তাহলে এখনই ঠিক করে দিচ্ছি এখানে, এই যে। আচ্ছা, তাহলে ঠিক হয়ে গেল। এটা তোমরা এখন স্ক্রিনশট নিয়ে ফেলো। আজকে আমাদের পড়া এত দূরই, ঠিক আছে। তো এটা তো সবাই বুঝতে পারছো আশা করি। আয়নীকরণ শক্তি নিয়ে কারো কনফিউশন আছে? নো ভাইয়া। আচ্ছা, তো ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে আমরা কালকে দেখবো আরেকটু। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।
আশা করি সবার ভালো লেগেছে। ঠিক আছে, তো ক্লাসটা এখন এন্ড করে দিচ্ছে, একটু দেরি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে। সবাই তোমরা ভালো থেকো।